আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012-র জব সলিউশন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আমি এর আগে অলরেডি 3টা জব সলিউশন ক্লাস আপনাদেরকে দিয়েছিলাম। আশা করি আপনারা সেগুলো দেখে নেবেন, আশা করি সেখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। তো আজকে আমরা 4 নাম্বার যে ক্লাস সেটা শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন যে লাস্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষা যেটা আসলে 2012 সালে হচ্ছে এই নিয়োগ পরীক্ষাটা হয়েছিল এবং তখন মোট 6টা সেটে আসলে পরীক্ষাটা হয়েছিল। তো প্রথম 3টা সেট আমি অলরেডি ব্যাখ্যাসহ আপনাদেরকে আগের 3টা ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে 4 নাম্বার যে সেট আমাদের সেটা হচ্ছে নাগলিঙ্গম। এটা আমরা আজকে সলিউশন করব। প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে ব্যাখ্যাসহ আমরা চেষ্টা করব এটা সলিউশন করে দেওয়ার, এবং ম্যাথগুলো আমি এই ভিডিওর শেষে হচ্ছে বোর্ডে গিয়ে আপনাদেরকে সলিউশন করে দেওয়ার ট্রাই করব। তো চলুন আমরা হচ্ছে শুরু করি। তো আমাদের প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে, দেখুন আমি একটু জুম করে নিই। প্রথম কোশ্চেনটা হচ্ছে, কাটাকুঞ্জে বসিত তুই গাথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। তো এটা আসলে এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? এই উদ্ধৃতাংশটি হচ্ছে আপনার কবি কাজী নজরুলের রচনা। এটা আমরা জানি যে কবি কাজী নজরুল ইসলামের দারিদ্র নামে একটা কবিতা আছে, যেটা হচ্ছে আপনার সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এই দারিদ্র কবিতাটার একটা লাইন হচ্ছে এই লাইনটা, কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। এটা আসলে শুরু হয়েছিল এরকম একটা লাইন দিয়ে, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান। তো আমরা এই যে লাইনটা একটু বোঝার ট্রাই করি যে আসলে লাইনের কাজী নজরুল ইসলাম কি বলেছে। কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। এখানে কাটাকুঞ্জ বলতে কবি কাজী নজরুল ইসলাম বুঝিয়েছেন যে আমাদের জীবনটা আসলে একটা বেদনার, বা জীবনটা হচ্ছে একটা দুঃখের। তো এই বেদনার জায়গা থেকে, দুঃখের জায়গা থেকে আপনাকে বেদনার মধ্যেই, দুঃখের মধ্যেই আপনাকে কবি মালা গাঁথতে বলতেছে, যে এর ভিতরেই আসলে আপনাকে মালা গাঁথতে হবে, এবং এর ভিতরেই আপনার সমস্ত যে কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে। মালা গাঁথা বলতে আসলে বিষয়টা এদিকে ইঙ্গিত করা হয়েছে যে এই জীবন আসলে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই যাবে, সুখ দুঃখ মিলেই জীবন। আপনার এই দুঃখের মধ্যে বসেই, বেদনার মধ্যে বসেই আপনাকে সব কিছু করতে হবে। তো আপনি দুঃখের মধ্যে বসেই, এই বেদনার মধ্যে বসে আপনি মালা গাঁথবেন, এবং সেই মালা আপনি কি করবেন, কপালে মালার একটা যে ফুল, এই যে এখানে বলতেছে যে দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। আসলে টিকা বলতে চিহ্ন বোঝায়। তো এই এবং ভালে হচ্ছে আপনার কপালে, তো কপালে হচ্ছে আপনি ওই মালার একটা চিহ্ন এঁকে দিবেন বা দিবেন, এরকম কিছু একটা বোঝাচ্ছে। সো এই লাইনটার আশা করি তাৎপর্যটা বুঝতে পেরেছেন, এবং এটা হচ্ছে দারিদ্র কবিতার একটা লাইন, যেটা হচ্ছে আমাদের সিন্ধু হিন্দোল যে কাব্যগ্রন্থ আছে সেই কাব্যগ্রন্থের অন্তর্গত। তো আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটাতে চলে যাই। সেটা হচ্ছে, নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কি? এটা হচ্ছে একটা উপন্যাস। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উপন্যাস কিন্তু এই নৌকাডুবি। নৌকাডুবি উপন্যাসটা আমি যদি সংক্ষেপে আপনাদেরকে একটু বলি, এখানে হচ্ছে যে মেইন ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো হচ্ছে আপনার রমেশ, হেমনলিনী, পাশাপাশি হচ্ছে আপনার কমলা এবং একজন ডাক্তার। তো এটার কাহিনীটা হচ্ছে কি, এই যে রমেশ কলকাতাতে যায় হচ্ছে আপনার ব্যারিস্টারি পড়তে, বা ল সাবজেক্ট নিয়ে পড়তে। তো সেখানে লতে পড়াকালীন সে একটা প্রেমে আসক্ত হয়, এবং সে একটা রিলেশনে জড়িয়ে পড়ে, যেটা হচ্ছে হেমনলিনীর সাথে। তো হেমনলিনীর সাথে দীর্ঘদিন রিলেশন করার পরে সে ওখানে থাকে, এবং ওখান থেকে হঠাৎ করে তার বাড়ি থেকে আসলে ডাক আসে। তো রমেশ তার বাবার চিঠি পেয়ে সে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে সে দেখে যে গ্রামের একটা অশিক্ষিত বা একেবারে গেও টাইপের একটা মেয়ের সাথে তার বিয়ে ঠিক করা হয়েছে, এবং তাকে সেই বিয়ে করতে প্রেশারাইজ করা হয়। সে যদিও আসলে না করে বা হচ্ছে করতে চায় না, বাট সেই সময়ে বা সেই যুগে যেটাই বলেন, ফ্যামিলির বাইরে এগুলো করাটা আসলে একটু তার জন্য টাফ হয়ে যায়। তো সে কী করে, সে বুঝতে পারে যে আসলে বাবার বাইরের বিরুদ্ধে যাওয়া বা বাবার এগেইনস্টে কথা বলাটা আসলে তার আর সামর্থ্যের মধ্যে নাই। তখন সে এই বিয়ে করে, এবং মেয়েটাকে না দেখেই সে বিয়ে করে। তো বিয়ে করে নৌকায় করে সে আসতেছিল, অর্থাৎ বিয়ে শেষ করে ওই যে মেয়েটাকে, একটা অশিক্ষিত বা অজপাড়াগের একটা মেয়ে সে বিয়ে করে সে নৌকায় আসতেছিল। আসার সময় সেই নৌকাতে এরকম 2টা দম্পতি ছিল। একটা হচ্ছে তারা, আরেকটা দম্পতি হচ্ছে কমলা এবং এক ডাক্তার। ঠিক আছে, ওই ডাক্তারের সাথে কমলার বিয়ে হয়, তারাও আসলে ওই নৌকাতে আসতেছিল। তো এই নৌকাটা হঠাৎ করে হচ্ছে আপনার একটা নদীতে ডুবে যায়। নদীতে ডুবে যাওয়ার পরে যখন আসলে রমেশের জ্ঞান ফেরে, তখন সে দেখে
যে সে তীরে হচ্ছে সে পড়ে আছে এবং তার পাশেই বধূ বেশে একটা মেয়ে আসলে পড়ে আছে। তখন সে তার ভাবে যে আমার ওয়াইফই হবে এটা। তো তখন সে তার ওয়াইফকে নিয়ে সে হচ্ছে চলে আসে বাড়িতে। তো ওই যে ওয়াইফটা সে ছিল আসলে কমলা। সে কিন্তু অ্যাকচুয়ালি রমেশের যে বিয়ে করা যে অশিক্ষিত মেয়ে, তার বাবা যে তার সাথে বিয়ে দিল, সেই মেয়েটা ছিল না। সে ছিল কিন্তু ডাক্তারের যে বিয়ে করা মেয়ে কমলা, সে। তো তাকে নিয়ে সে চলে আসে দীর্ঘদিন হচ্ছে তার সাথে সে সংসার করে। এবং এই সময়টাতে আসলে রমেশের মনে হেমনলিনীর প্রতি যে আসলে একটা আসক্তি সেটা থেকে যায়, সে সেটা কাটিয়ে উঠতে পারে না। তো এক পর্যায়ে কমলা আসলে আফসোস করে বলে যে এ সংসারে আমি স্নেহ পেয়েছি কিন্তু ভালোবাসা পাইনি। অর্থাৎ রমেশ আমাকে স্নেহ দিয়েছে, ভালোবাসা দেয়নি। তো একটা সময় গিয়ে রমেশ বুঝতে পারে যে মেয়েটার সাথে সে সংসার করতেছে কমলা, এই মেয়েটা আসলে তার ওয়াইফ না, অর্থাৎ তার বিয়ে করা সেই অজপাড়াগয়ের মেয়েটা না। তো এটা বুঝতে পেরে সে তার যে ভিতরে যে আসলে সুপ্ত যে ভালোবাসা হেমনলিনীর প্রতি, সেটা আরও বেশি তীব্র হয় এবং সে তখন কলকাতাতে চলে যায়। কলকাতাতে গিয়ে হচ্ছে সে হেমনলিনীর সাথে দেখা করে এবং এদিকে এক পর্যায়ে কমলাও হচ্ছে ওর বাড়ি থেকে চলে গিয়ে কোনো একটা বাড়িতে গিয়ে সে আসলে দাসী হিসাবে তাকে বিক্রি করে দেওয়া হয়। আমি খুব সংক্ষেপে বলতেছি এটা। এবং ওইদিকে হেমনলিনী তার বাবা তাকে অনেক বুঝিয়ে পড়িয়ে একটা ডাক্তারের সাথে হচ্ছে তার বিয়ে ঠিক করে এবং সেই ডাক্তার হচ্ছে আপনার হেমনলিনীকে মোটামুটি তার মতো করে সে আসলে বুঝায় ফেলে এবং হেমনলিনী ওই ডাক্তারের প্রতি আসক্তও হয়ে যায় এবং এক পর্যায়ে তারা বিয়ে করবে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। ঠিক এমন সময়ে রমেশ হচ্ছে হেমনলিনীর কাছে যায় এবং সে আবার তার সেই পুরনো প্রেমটাকে সে সেখানে উপস্থাপন করে এবং তাকে বলে ফিরে আসতে। তো হেমনলিনী তখন সব কিছু ত্যাগ করে আবার রমেশের দিকে সে চলে আসতে চায় যে ইটস ওকে, যা হয়েছে আমি আমার পুরনো প্রেমের কাছে ফিরে যাব। তো এই জায়গা থেকে হচ্ছে যখনই সে আসতে চায় তখন ওই যে ডাক্তার ছিল হেমনলিনীকে আসলে বিয়ে করবে যে ডক্টর, সেই ডক্টর জানতে পারে যে রমেশ এর মধ্যেই বিয়ে করেছে কমলা নামে একটা মেয়েকে এবং সে সেটা আসলে ফাঁস করে দেয়। তো ফাঁস করে দেওয়াতে তখন কি করে, তখন রমেশ আবার সেখান থেকে এটা ফাঁস হয়ে গেছে বিদায়ী রমেশ সেখান থেকে কমলাকে নিয়ে, অর্থাৎ ওই আপনার কলকাতা থেকে কমলাকে নিয়ে সে আবার বাড়ি থেকে চলে আসে। তো চলে আসে এবং এক পর্যায়ে হয় কি, এক পর্যায়ে হচ্ছে রমেশের সাথে ওই ডক্টরের কথা হয় পরবর্তীতে আবার। তো সেই ডক্টরকে সে তখন সব খুলে বলে যে আসলে সে বিয়ে যাকে করেছিল সে এই কমলা না, এবং সব কিছু যখন খুলে বলে তখন ডক্টর আসলে দেখে যে ওই দিন আরেকটা দম্পতি ছিল, কমলাকে কিন্তু একটা ডক্টর বিয়ে করে নিয়ে আসতেছিল। তো ডক্টর তখন আসলে তার মনে পড়ে যে ওই দিন আসলে সে যাকে বিয়ে করে নিয়ে আসতেছিল সেটা হচ্ছে কমলা ছিল, অর্থাৎ ওই ডক্টরের বউ ছিল কমলা, যে এখন আসলে রমেশের সাথে সংসার করতেছে। এবং রমেশের যে প্রেমিকা আপনার হেমনলিনী, সে এখন ডক্টরকে বিয়ে করবে বলে তারা কমিটমেন্ট হয়েছে। তো এই ছিল হচ্ছে মোটামুটি বিষয়বস্তু আর কি। একটা ছোট্ট দুর্ঘটনা আসলে জীবনকে কোথায় নিয়ে যায় বা কোনভাবে প্রভাবিত করে, আসলে লেখক বা রবীন্দ্রনাথ ঠাকুর এটাই বোঝাতে চেয়েছেন আমাদের। তো ঠিক আছে, আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন সেটাতে। এটা হচ্ছে শুভচর নির্বাসনে নাটকটির রচয়িতাকে। শুভচর নির্বাসনে নাটকটির রচয়িতা হচ্ছে আপনার আচ্ছা, এটা হচ্ছে একটা উপন্যাস। শুভচর নির্বাসনে হচ্ছে লিখেছে আবদুল্লাহ আল মামুন। শুভচর নির্বাসনে একটা নাটক, এই নাটকটা একটা বিখ্যাত নাটক আবদুল্লাহ আল মামুনের। এই নাটকটার কাহিনী আমি আপনাদেরকে 2 মিনিটে শেষ করে দিই। সেটা হচ্ছে এই নাটকের যে একটা চরিত্র থাকে সে হচ্ছে খোকন। খোকনের বাবা থাকে একজন টিচার। তো টিচার স্বভাবতই তার ছেলে মেয়েকে ওইভাবে মানুষ করবে এবং ওইভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। ছোটোবেলা থেকেই তাদেরকে শেখানো হয়েছে যে আপনার সততা মহৎ গুণ, তারপরে হচ্ছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। তো এই জিনিসগুলো নিয়েই খোকন আসলে বেড়ে ওঠে এবং খোকন ওইভাবেই তার জীবনকে সে প্রতিফলিত করতে চায় সমাজে। তো খোকন যখন স্বাবলম্বী হয় এবং বড় হয়, সে যখন আসলে স্বাবলক হয়, তখন সে যখন সমাজে বিভিন্ন জায়গাতে যায় নিজেকে প্রতিষ্ঠিত করতে, তখন সে দেখে যে তার বাবার শেখানো সেই কথাগুলো এই সমাজে কোনো দাম নাই। অর্থাৎ সততাই মহৎ গুণ, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এই ধরনের যে জিনিসগুলা বা ফিলোসফিগুলো তার বাবা তার মধ্যে ছোটোবেলা থেকেই আসলে তৈরি করেছিল, কিন্তু সমাজে এই জিনিসগুলোর কোনো দাম নাই। সমাজে হচ্ছে এর ঠিক বিপরীত অবস্থানে আমাদের সমাজটা অবস্থান করতেছে এবং সমাজ থেকে সে পদে পদে ধাক্কা খেতে থাকে। তো এই ধরনের একটা কাহিনী নিয়ে আসলে এই শুভচর নির্বাসনের যে নাটকটা, এটা আসলে লেখা হয়েছে। আবদুল্লাহ আল মামুন হচ্ছেন এর
রচয়িতা। আচ্ছা, এরপরে আছে কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে এটা হবে আদ্যাক্ষর, ঠিক আছে, আদি যোগ অক্ষর, এই দুইটা মিলে হচ্ছে আপনার আদ্যাক্ষর। ওকে, আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ সেটা হচ্ছে এখানে দেখুন দুইটা বানানই শুদ্ধ হবে, এক হচ্ছে ঐন্দ্রজালিক, আরেকটা হচ্ছে ইন্দ্রজালিক, এই দুইটা বানানই এখানে আসলে সঠিক আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, এক কথায় কি হবে? যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না সেটা হচ্ছে বনস্পতি, অর্থাৎ এই গাছে হচ্ছে আপনার ফুল হয় বাট ফল হয় না, তাকে আমরা বলি বনস্পতি, এক কথায় প্রকাশ। বন্যচরা হচ্ছে যে কপট ভণ্ড, তাকে বোঝায়। পরগাছা হচ্ছে আপনার যে গাছ অন্য গাছের উপরে আসলে থেকে হচ্ছে তার জীবন ধারণ করে বা সে অন্য গাছের উপরে বেড়ে ওঠে তাকে পরগাছা বলে। আগাছা হচ্ছে যে গাছ কোনো কাজেই আসে না তাকে বলে হচ্ছে আগাছা। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কি ভোজন করার ইচ্ছা? ভোজন করার ইচ্ছা হচ্ছে আপনার বুবুক্কা। এরপরে হাত ভারী বাগধারাটির অর্থ কি? হাত ভারী বাগধারাটির অর্থ হচ্ছে আপনার কৃপণ। জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কি? জঙ্গমের বিপরীতার্থক শব্দ হচ্ছে স্থাবর। জঙ্গম শব্দের অর্থ হচ্ছে আপনার চলমান বা হচ্ছে আপনার রানিং কোনো কিছুকে বোঝায়, যেটার বাংলায় যদি আমি বলি সেটা হচ্ছে আপনার অস্থাবর, ঠিক আছে। তো জঙ্গম শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্থাবর, মানে স্থির একটা জায়গা, স্থির বা স্থাবর বলতে অনেক সময় বাড়ি ঘরকেও বোঝানো হয়, যেটা আসলে স্থির তাকে বলে স্থাবর, আর যা হচ্ছে স্থির নয় সেটা হচ্ছে অস্থাবর। তো সেই অস্থাবরের একটা সমার্থক শব্দ হচ্ছে জঙ্গম। কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে আপনার দেখুন আরিফ বই পড়ে, এখানে আরিফের সাথে কিন্তু কোনো বিভক্তি নাই, যেখানে কোনো বিভক্তি থাকে না আমরা জানি সেটাই শূন্য বিভক্তি। বাট এখানে দেখুন ছাগলের ক্ষেত্রে কিন্তু এ বিভক্তি আছে, টাকায় এই যে অন্তস্থ বিভক্তি আছে। আবার ডাক্তার ডাকো, এটা আসলে কিন্তু আপনার কি বলে, ডাক্তার ডাকো এখানেও কিন্তু শূন্য বিভক্তি, এখানে কোনো শূন্য, এখানে বৈশিষ্ট্য দেখে আপনারা মনে করেন না এটা একটা বিভক্তি, ডাক্তার নামের মধ্যেই আসলে বৈশিষ্ট্যটা আছে, এটা কোনো বিভক্তি নয়। বাট এটা কর্তৃকারক নয়, কর্তৃকারক হচ্ছে আপনার আরেক বই পড়ে, এখানে ডাক্তার ডাকো, ডাকার কাজটা কে করতেছে? অন্য কেউ করতেছে, আবার একজন বলতেছে ডাক্তার ডাকো, ঠিক আছে। সো এটা কিন্তু কর্তৃকারক নয়, এটা হচ্ছে আপনার কর্মকারক হবে, অর্থাৎ কাকে ডাকবে? ডাক্তারকে ডাকবে, কর্মকারকে শূন্য হবে এটা। আর এটা হচ্ছে আপনার আরিফ বই পড়ে, বই পড়ার কাজটা আরিফ নিজেই করতেছে সেহেতু এটা হচ্ছে কর্তৃকারকে শূন্য। তো আমরা চলে যাই পরবর্তী আমাদের যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কোশ্চেন কি আছে দেখি আমরা। অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি হচ্ছে আপনার এই যেটা হবে পরাজয়ে ডরে না, সরি এটা না, এটা হবে হচ্ছে গোয়ালে গরু আছে। অধিকরণ কারকের সপ্তমী হচ্ছে গোয়ালে গরু আছে। এখানে দেখুন প্রথম যেটা আছে বুলবুলিতে ধান খেয়েছে, এটা কর্তৃকারক, ধান খাওয়ার কাজ বুলবুলি নিজেই করতেছে, আমরা কর্তার মধ্যে পাচ্ছি, এটা হচ্ছে কর্তৃকারক। গোয়ালে গরু আছে, অধিকরণ কারক আমরা বুঝি ওইভাবে যখন আপনি কোনো জায়গা সময় এই জিনিসগুলো পাবেন, ঠিক আছে। যেমন আমি যদি প্রশ্ন করি কোথায়, কখন, এই ধরনের ওয়ার্ড দিয়ে যদি আমি ভার্বকে বা ক্রিয়াকে প্রশ্ন করি তখন যদি উত্তর পাই সেটা হচ্ছে অধিকরণ কারক। এখানে দেখুন গোয়ালে গরু আছে, মানে কোথায় গরু আছে? গোয়ালে গরু আছে, সো এটা হচ্ছে অধিকরণ কারক। এবং এই বিভক্তি আছে, গোয়ালের সাথে এই বিভক্তি যুক্ত হয়ে হচ্ছে আপনার এটা গোয়ালে হয়েছে, সো এই বিভক্তি যেহেতু এখানে আছে সেহেতু এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। আমরা জানি এ অ তে এগুলো হচ্ছে আপনার কি সপ্তমী বিভক্তির উদাহরণ। এখানে সৎপাত্রে কন্যা দান করো, এটা হচ্ছে সম্প্রদান কারক। আর পরাজয়ে ডরে না বীর, এখানে ডর ভয় এগুলো থাকলে আসলে সম্প্রদান কারক হয়, সরি এটা হচ্ছে অপাদান কারক হয়। সম্প্রদান কারক হচ্ছে সৎপাত্রে কন্যা দান করো। আচ্ছা, আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা কি আছে? পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আপনার কোনটি কর্মধারায় সমাসের উদাহরণ? কর্মধারায় সমাসের উদাহরণ হচ্ছে এখানে এটা হবে একাদশ, ঠিক আছে, অর্থাৎ একের অধিক দশ। আর দুর্ভিক্ষ যেটা আছে, দুর্ভিক্ষের অভাব, এটা হচ্ছে আপনার অব্যয়ভাব সমাস। জায়াও দম্পতি, এটা হচ্ছে আপনার দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। আর এখানে নীলকণ্ঠ যার, এখানে এটা হচ্ছে আপনার একটা বহুব্রী সমাস। দেখুন নীলকণ্ঠ হচ্ছে এমন একটা বহুব্রী সমাস হচ্ছে এমন একটা সমাস যেটা হচ্ছে পূর্বপদ পরপদ কোনোটাই প্রাধান্য পায় না, অন্য একটা পদকে বোঝায়। এখানে দেখুন নীলকেও বোঝাচ্ছে না, কণ্ঠকেও বোঝাচ্ছে না, নীলকণ্ঠ যার, অর্থাৎ যে একজন মানুষকে এটা বোঝাচ্ছে, তো অন্য কাউকে বোঝাচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে বহুব্রী সমাস। আর এখানে যদি বলতো যে নীল যে কণ্ঠ, যদি এটা বলতো নীল যে কণ্ঠ, তাইলে কিন্তু এটা আপনার হচ্ছে কর্মধারায় সমাস হইতো, কারণ তখন কণ্ঠকেই প্রাধান্য দিচ্ছিল, ঠিক আছে। কোনটি বহুব্রী সমাসের উদাহরণ? বহুব্রী সমাসের উদাহরণ, বহুব্রী সমাস কোনটা? যেটা হচ্ছে আপনার দেখবেন যে কি বলে
আপনার হচ্ছে একটু আগে বলতেছিলাম যে পরপদ বা পূর্বপদ কোনোটাই আসলে প্রাধান্য পায় না, সে হচ্ছে অন্য একটা কিছু বোঝায়। এখানে হচ্ছে সুবর্ণ, দেখুন সুকে বোঝাচ্ছে না, বর্ণকে বোঝাচ্ছে না, সুবর্ণ যার, এই যে নীলকণ্ঠের মতো নীলকণ্ঠ যার, এটা যেহেতু বহুব্রী, সো সুবর্ণ কি সুবর্ণ যার, এটা হচ্ছে একটা বহুব্রী সমাস। ঠিক আছে, আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, ইতস্তত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ইতস্তত একটা হচ্ছে বিসর্গ সন্ধি, এটা হচ্ছে আপনার বিসর্গ থাকবে ইত যোগ তত। আচ্ছা, এরপরের কোশ্চেন কি আছে, কোন বানানটি শুদ্ধ? এখানে ভলান্টারি হচ্ছে ইউ হবে, অবশ্যই এই এটা হবে না, এখানে ইউ হবে আর হচ্ছে এ হবে। ঠিক আছে, অর্থাৎ এটা হবে ভলান্টারি। কোন বানানটি শুদ্ধ? এখানে হচ্ছে অ্যাক্সিলারেট, অ্যাক্সিলারেট হচ্ছে এ ডাবল সি ই হবে। ঠিক আছে, দেখুন এ ডাবল সি ই একটাতেও নাই, এটাতেই আছে। সো এ ডাবল সি ই হবে, আর বাকিগুলো হচ্ছে আপনার এল ই আর এ টি ই, এটা হবে। সো এটা হচ্ছে আপনার অ্যাক্সিলারেট। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা কি আছে, হি ওয়াজ ইন্টারেস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল, এটা হবে টু, এটা অ্যাক্সিলারেট, এটা হবে টু। অর্থাৎ ইন্টারেস্টেড টু, এটার মানে হচ্ছে কাউকে দেখাশোনা করা, সেবা করা, এই ধরনের কিছু বোঝায়। অর্থাৎ হি ওয়াজ ইন্টারেস্টেড টু দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল, সে তার আঙ্কেলকে দেখাশোনা বা সেবা করেছিল। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা দেখুন কি আছে। পরবর্তী কোশ্চেনটা আছে হচ্ছে আই অ্যাটেন্ড ড্যাশ অফিস পাংচুয়ালি, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানেও আসলে টু বসবে, অ্যাটেন্ড টু, অর্থাৎ কোথাও উপস্থিত হওয়া অর্থে অ্যাটেন্ড টু ব্যবহার করা হয়। এরপরে কোশ্চেনটা আছে নিচের কোন বাক্যটি শুদ্ধ? এটা হচ্ছে পেপার ইজ মেড ফ্রম উড, এটা ফ্রম হবে। এটা আসলে দেখুন এখানে ঝামেলাটা লাগে কোথায়, এই ফ্রম, অফ, নাকি হচ্ছে আপনার বাই। ঠিক আছে, আচ্ছা বাই না, সরি উইথ, বাই তো থাকে না তেমন একটা, উইথ। তো এখানে ফ্রমটা কখন বলবে, যখন কোনো একটা কিছু থেকে, কোনো একটা বস্তু থেকে আরেকটা বস্তু তৈরি হবে, এবং তৈরি হওয়ার পরে যেটা তৈরি হবে আর কি, সেটার মধ্যে আপনি আগের বস্তুটার কোনো কিছু সাদৃশ্য মিল খুঁজে পাবেন না। ঠিক আছে, যেমন দেখুন এখানে বলছে পেপার ইজ মেড ফ্রম উড, তার মানে কাঠ থেকে আপনার কাগজ তৈরি হয়। এখন কাগজ তৈরি হওয়ার পরে সেই কাগজের মধ্যে আপনি কাঠের কোনো কিছু খুঁজে পান, তো খুঁজে যেতে পারেন না, একদম কোনো সাদৃশ্য নাই, কোনো মিল নাই, তখন সেটা হয়ে যাবে ফ্রম। আর যদি কোনো বস্তু দিয়ে আসলে কোনো বস্তুকে যদি আপনি কোনো অন্য একটা বস্তু থেকে তৈরি করেন, তৈরি করার পরে সেই বস্তুর সাথে যদি কোনো মিল থাকে, সাদৃশ্য থাকে, তখন সেটা হয় হচ্ছে আপনার অফ। যেমন পেপার ইজ মেড অফ উড হবে না, এখানে যদি চেয়ার থাকতো যে চেয়ার ইজ মেড অফ উড, চেয়ার কিন্তু কাঠ দিয়েই তৈরি, কাঠের তৈরি, তো চেয়ার তৈরি করার পরে কিন্তু সেই কাঠ আমরা বুঝি যে হ্যাঁ এটা কাঠ দিয়েই তৈরি, তো তখন সেটা আসলে অফ হইতো। আরেকটা বিষয় হচ্ছে উইথ হবে কখন, যখন দুইটা তিনটা ম্যাটেরিয়াল দিয়ে নতুন একটা ম্যাটেরিয়াল তৈরি হবে, তখন সেটা হচ্ছে আপনার উইথ হবে। যেমন আমি যদি বলি যে কেক ইজ মেড উইথ, এখানে কী কী লাগে, এগ, তারপরে হচ্ছে মিল্ক, ঠিক আছে, চকলেট, এইগুলা। তো কেক ইজ মেড উইথ মিল্ক, সুগার, চকলেট, ইটিসি। সো এটা আমি কিন্তু বলতে পারি। সো তখন যখন অনেকগুলা উপাদান দিয়ে একটা উপাদান তৈরি হবে, তখন সেটা হবে উইথ। আর এরকম তৈরি হওয়ার পরে যদি একই রকম বোঝায়, তখন সেটা হবে অফ, যদি ভিন্ন রকম বোঝায় তখন সেটা হবে কি, ফ্রম। ঠিক আছে, ঠিক আছে, আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন সেটাতে। নিচের কোনটি শুদ্ধ বাক্য? নিচের কোনটি শুদ্ধ বাক্য, এখানে হচ্ছে দেখুন, এখানে শুদ্ধ বাক্যটা হবে, আমি একটু, নিচের কোনটি শুদ্ধ বাক্য, হি রিভিউজ দ্য ডেপ্ট, আই কুড নট ডু জাস্টিস, এটা হবে হচ্ছে আই কুড নট মেক জাস্টিস টু ইট। এখানে আই টুক এ বাথ। আচ্ছা, অথেন্টিক শব্দের সমর্থক শব্দ কোনটা? অথেন্টিক শব্দের সমর্থক শব্দ হচ্ছে জেনুইন। আমরা জানি যে অথেন্টিক মানে কোনো কিছু একদম পিওর খাঁটি কোনো কিছুকে বোঝায়, জেনুইনও তাই। এখানে ফিজিবল অর্থ কি? ফিজিবলের অর্থ হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ বট দ্য বুকস, বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস কি হবে? আই হ্যাভ বট দ্য বুকস, এখানে সঠিক পরিবর্তিত ভয়েসটা হবে দ্য বুকস হ্যাড বিন বট বাই মি। দ্য বুকস, এখানে আই হ্যাভ বট আছে না, এটা হ্যাভ বিন হবে। হ্যাভ বিনটা কোথায়? এই যে হ্যাভ বিন এখানে আছে। আর কি হ্যাভ বিন আছে? এটা ওয়ার আছে, আর আছে, ওয়ার আর হবে না। এটা হ্যাড আছে, হ্যাড হবে না, ওয়ার হবে না, আর হবে না। যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, এটা হ্যাভ আছে, হ্যাভ থাকলে হ্যাভ বিন হয়ে যায়। ঠিক আছে, সো দ্য বুকস হ্যাভ বিন বট বাই মি, এটা হবে সঠিক আনসার। লেট হিম সিং এ সং,
লেট দ্বারা কোনো বাক্য যদি শুরু হয় তাহলে সেটার ভয়েস তৈরি করতে গেলে আপনার লেট দিয়ে শুরু হবে। আবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ভার্ব দিয়ে কোনো বাক্য সেন্টেন্স শুরু হয় তো সেক্ষেত্রেও কিন্তু আসলে লেট দিয়ে শুরু হয়। যেমন আমি যদি বলি যে ওপেন দ্য ডোর, সেখানে কিন্তু লেট দিয়ে স্টার্ট হবে, অর্থাৎ লেট দ্য ডোর বি ওপেনড। এখন এখানে দেখুন লেট দিয়ে শুরু হচ্ছে, লেটই হবে। লেট এ সং বি স্যাং হবে, হ্যাঁ সাং হবে, এই যেটা সাং স্যাং সং স্যাং সাং, এটা হচ্ছে আপনার ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং পার্টিসিপল ফর্ম। সো পার্টিসিপল ফর্ম অবশ্যই হবে বিয়ের পরে। তো লেট এ সং বি সাং বাই হিম, এটার উত্তর হবে এটা। দ্য ম্যাটেরিয়াল নাউন কোনটা এখানে? ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে আপনার পেপার, যা ধরা যায়, ছোঁয়া যায় এবং ইয়া করা যায়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বুক হচ্ছে একটা কমন নাউন। আবার বুক থেকে যখন লাইব্রেরি হবে, কিছু বইয়ের সমষ্টি হবে, সেটা হবে কালেকটিভ নাউন। রিভার হচ্ছে একটা কমন নাউন এবং রিংটা হচ্ছে একটা কমন নাউন। রিং তৈরি হয় গোল্ড দিয়ে, গোল্ডটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন থেকে যখন কোনো উপাদান তৈরি হয় তখন সেটা হয়ে যায় কমন নাউন। আচ্ছা, আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। ডেনাই শব্দের নাউন কি হবে? ডেনাই শব্দের নাউন হবে হচ্ছে আপনার এটা ডেনিয়াল, ঠিক আছে। হি সেইড টু মি উইল ইউ গো হোম, বাক্যটির ইনডিরেক্ট স্পিচ কি হবে? হি সেইড টু মি উইল ইউ গো হোম, ইনডিরেক্ট স্পিচ হবে হচ্ছে আপনার, এটা কিন্তু দেখুন একটা কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেন বোধক আছে, অর্থাৎ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কী জানি, যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয় তাহলে ডাব্লিউএস কোশ্চেনটাই বসবে, আদারওয়াইজ ইফ বসে। তো এখানে ইফ আছে, অর্থাৎ হি সেড টু মি, আর এখানে যেহেতু সে প্রশ্ন করেছে তাহলে এখানে আক্সড আসবে, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আক্সড হয়, আপনার ইনকোয়ার্ড হয়, এগুলো হয়। তো আমরা দেখুন এখানে আক্স কোথায় আছে, সেইড এখানে বাদ, সেইড আছে এটা বাদ, আক্স এটা আছে এটা আছে। এখন দেখুন হি আক্স মি ইফ, এই যেখানে আই উইল আছে, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করুন, এটা কিন্তু ফিউচার টেন্সে আছে, বাট এখানে এইটা যে মেন সেন্টেন্সটা সেটা কিন্তু আমার পাস্ট টেন্সে আছে। তাহলে আমাকে এটা পাস্ট টেন্সে রেখে করতে হবে, অর্থাৎ হি আস্কড মি ইফ আই উড গো হোম। সো এটা আমার পাস্ট টেন্সে রইল, উইল হয়ে যাবে এখানে উড, ঠিক আছে। এটাই হবে আমার হচ্ছে মেন উত্তর। এরপরে যেটা আছে, হি টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার, এটা হচ্ছে ডিরেক্ট স্পেস কি হবে, অর্থাৎ সে কী বলেছিল, হি সেইড টু আস আই ওয়েটেড অ্যান আওয়ার। হি ইনফর্ম হবে না, সে আসলে বলেছিল, যেহেতু ইনফর্ম হওয়ার কোনো সুযোগ নাই এখানে। হি সেইড, দেখুন এখানে বলতেছে হি টোল্ড আস হি হ্যাড ওয়েট মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল যদি আপনার ইনডিরেক্টে থাকে, ডিরেক্টে হয় হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনাইট। তো এটাকে তো প্রেজেন্টে আছে, এটা তো হবে না। এখানে কি আছে, আই ওয়েটেড অ্যান আওয়ার, হি সেইড টু আস, এখানে টুটা হবে না। এখানে হি সেইড, সরি এখানে টু বলতে দ্যাটটা হবে না, এখানে টু না, এখানে অ্যাকচুয়ালি এই যে দ্যাট আছে, দ্যাটটা হবে না। দ্যাটটা কিন্তু আমরা জানি যে আমাদের ডিরেক্ট স্পেসের ক্ষেত্রে হয় না। তো এই যে যেটা আছে, হি সেইড টু আস আই ওয়েটেড অ্যান আওয়ার, অর্থাৎ আমার সঠিক উত্তর কিন্তু এটা। দেখুন বলতে হি সেইড টু আস আই ওয়েটেড বলতে হচ্ছে এখানে আমি বুঝতেছি যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে সে আসলে এটা করা হয়েছে। তো পাস্ট পারফেক্ট যেহেতু আছে এখানে ডিরেক্ট স্পেসে এবং ইনডিরেক্ট স্পেসে হয়ে যাবে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। আপনারা যদি এটা রুলসগুলো জেনে থাকেন এটা একদম খুব ইজি। তো যারা রুলসগুলো জানেন না, একটু জাস্ট বই থেকে রুলসগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। দেখে নিলে এটা খুব সহজে আপনারা সলিউশন করতে পারবেন। এরপরে কি আছে, আউট অফ আউটের অর্থ কি? আউট অফ আউটের অর্থ হচ্ছে আপনার থ্রুলি। আচ্ছা, এরপরে চলে আসছে ম্যাথ। আমরা ম্যাথগুলো এখানে একটু স্কিপ করে যাব। আমরা ম্যাথগুলা বরাবরের মতোই এই ভিডিওর শেষে হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিব হচ্ছে বোর্ডে, একেবারে বোর্ডে আমি এখানে একটা একটা করে ধরে ধরে আপনাদেরকে বুঝাই দেব, ঠিক আছে। তো আমি পরবর্তী যে কোশ্চেন আছে সেখানে যাই। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের কথা বলা হয়েছে। এখানে বন্দর কিন্তু দুই রকম হয়, একটি স্থলবন্দর, একটা হচ্ছে আপনার সমুদ্র বন্দর, আবার নদী বন্দরও আছে। তো আমাদের স্থলবন্দর, বৃহত্তম স্থলবন্দর হচ্ছে এখানে বেনাপোল, ঠিক আছে। যদি বলতো বৃহত্তম সমুদ্র বন্দর কোনটা, তাহলে কিন্তু চট্টগ্রাম হইতো। চট্টগ্রামে আমাদের বৃহত্তম সমুদ্র বন্দর অবস্থিত। নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়? নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় হচ্ছে আপনার মাওরি। নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় কি? মাওরি। তাতারু হচ্ছে আপনার আফ্রিকার দেশের দিকের কোনো একটা মানে উপজাতি। রেড ইন্ডিয়ান হচ্ছে আপনার এটা আমেরিকার একটা উপজাতি। আর কুর্দিরা হচ্ছে আপনার কি বলে, কুর্দিরা থাকে হচ্ছে আপনার ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া, এই চারটা দেশেই আসলে কুর্দিদের মেইন বসবাস। আপনারা রিসেন্টলি জেনে থাকবেন যে কুর্দিরা কিন্তু অনেক দিন ধরেই ফাইট করতেছে তাদের নিজেদের একটা দেশ তৈরি করার জন্য, যেটার নাম হবে কুর্দিস্তান।
এবং এই কুর্দিরা ম্যাক্সিমাম জায়গায় যেখানে আসলে তারা বসবাস করে তা হচ্ছে আপনার তুরস্কের মধ্যে পড়েছে, এবং তুরস্কের সেনাবাহিনীর সাথে কিন্তু তারা প্রায়ই হচ্ছে আপনার এই কুর্দি যে গ্রুপগুলো আছে তাদের কিন্তু একটা সংঘর্ষ সবসময় লাগে ওখানে। কিছুদিন আগে দেখলাম যে তুরস্কের যে প্রেসিডেন্ট মিস্টার এরদোয়ান উনি কুর্দিদের সাথে একটা সমঝোতায় আসছে এবং তারা আসলে অস্ত্র সমর্পণ করতেছে। তো আসলে দেখা যাক ভবিষ্যৎ কী হয়। পিসি কালচার বলতে কি বোঝায়? পিসি কালচার বলতে বোঝায় হচ্ছে আপনার মৎস্য চাষ, মৌমাছি হচ্ছে এপি কালচার, রেশম চাষ হচ্ছে আপনার সেরিকালচার। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ? এটা হচ্ছে শায়েস্তা খান। শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে নাম রাখছে হচ্ছে আপনার ইসলামাবাদ। এবং এই শায়েস্তা খান কিন্তু হচ্ছে তার আমলে একটা কথা আছে যে তার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, ঠিক আছে? অর্থাৎ তখন নাকি আমাদের বাংলাদেশটা এতটাই আসলে খাদ্য উৎপাদন হইতো এবং আমরা এতটাই সমৃদ্ধশালী ছিলাম। অ্যাকচুয়ালি এই উপমহাদেশ অনেক বেশি সমৃদ্ধ ছিল এক সময়, যেটা আসলে বিশেষ করে ব্রিটিশরা যখন এই দেশে আসে, এই ব্রিটিশরা এসে এই উপমহাদেশটাকে একেবারে পুরা লুটপাট করে নিয়ে তারা আসলে এখন তারা বড় লোক। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতাকে? পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা হচ্ছে এটা ধর্মপাল। আপনারা জেনে থাকবেন যে পাহাড়পুর বিহার বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বৌদ্ধবিহার একই জিনিস, এবং এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে বৌদ্ধবিহার তার মধ্যে অন্যতম। সবচেয়ে বড় বৌদ্ধবিহার এটাই আসলে পাহাড়পুর বা সোমপুর বৌদ্ধবিহার। এটা আসলে পাল রাজত্বের সময় এটা তৈরি করা হয়েছিল এবং সেটা তৈরি করেছিল কে? এই ধর্মপাল, ঠিক আছে? কোন মুসলিম নারী প্রথম নোবেল শান্তি পুরস্কার পান? এটা হচ্ছে শিরিন এবাদি। বাংলাদেশের সবচেয়ে পুরান ঐতিহাসিক স্থান কোনটি? বাংলাদেশের সবচেয়ে পুরান ঐতিহাসিক স্থান হচ্ছে মহাস্থানগড়। এই পাহাড়পুর যেটা আছে, পাহাড়পুর যে বৌদ্ধবিহার, এটা হচ্ছে আপনার নওগাঁতে অবস্থিত, আর মহাস্থানগড় হচ্ছে আমাদের বগুড়াতে অবস্থিত। এবং পুরাতন যে ঐতিহাসিক স্থান এটা হচ্ছে মহাস্থানগড়। এই মহাস্থানগড়কে আগে আসলে এই অঞ্চলটা ঘিরে যে পুন্ডু নগর যেটাকে বলতো, সবচেয়ে প্রাচীন হচ্ছে আমাদের কি বলে এটাকে, জনপদ, এই পুন্ডু, এবং পুন্ডুর অঞ্চলে যে পুন্ডু নগর ছিল তার রাজধানী। আমাদের এই বাংলার রাজধানী কিন্তু একসময় পুন্ডু নগরী ছিল, অর্থাৎ আজকের যে বগুড়া সেটা। ডস কি? ডস হচ্ছে কম্পিউটারের এটা ডিস্ক অপারেটিং সিস্টেমকে আসলে ডস বলা হয়। ওকে, এরপরে কি আছে? পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে আপনার দক্ষিণ তালপট্টি দ্বীপ। এটা নিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটা বিরোধ ছিল, যে এই দ্বীপটা যখন আসলে জেগে উঠেছিল বঙ্গোপসাগরে তখন আসলে দুইটা দেশই দাবি করতেছিল যে এটা আমাদের অঞ্চল, যদিও এখন আর এই দ্বীপ নাই, আবার তোলাই গেছে এটা। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? রঙিন টেলিভিশন থেকে হচ্ছে আপনার রঞ্জন রশ্মি বের হয়। আর মনে রাখবেন সব থেকে ভেদনযোগ্য এবং সব থেকে শক্তিশালী রশ্মি হচ্ছে আপনার এই যে গামা রশ্মি। গামা রশ্মি কখনো আয়নিতও হয় না, অর্থাৎ এর কোনো আধান নাই, ঠিক আছে? এবং এটা চৌম্বক ক্ষেত্র দ্বারাও বিক্ষিপ্ত হয় না, যেটা আলফা রশ্মি বেটা রশ্মি হয়। কিন্তু আলফা রশ্মি হচ্ছে পজিটিভ, বেটা রশ্মি হচ্ছে নেগেটিভ, যা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। এরপরে হচ্ছে মধ্যযুগের, আমরা দেখি যে মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ, আচ্ছা, মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এই যে একটু আগে বলতেছিলাম যে গৌরনগরীর ওটা হচ্ছে পুণ্যনগরীর কথা বলতেছিলাম বগুড়াতে, আর এটা হচ্ছে গৌরের কথা বলেছে এখানে। গৌরনগরী হচ্ছে আমাদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে ছিল, রাজশাহী অঞ্চলের যে চাঁপাইনবাবগঞ্জ, সেই চাঁপাইনবাবগঞ্জ একসময় গৌর যে জনপদটা ছিল সেই জনপদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে? ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। এটা 10 বছর স্থায়ী হয়, 1789 থেকে 1799 সালে। এবং ফরাসি বিপ্লবের শিশু বলা হয় আপনার নেপোলিয়ন বেনাপোর্টকে। এই ফরাসি বিপ্লবের সময় যখন যে বছর শুরু হয় 1789, এটা শুরু হয় হচ্ছে ফরাসিদের একটা দুর্গ ছিল বাস্তিল দুর্গ। রাজা ষোড়শ লুই ছিল তখন ফ্রান্স সাম্রাজ্যের রাজা, তো তার বাস্তিল দুর্গ ছিল। এই বাস্তিল দুর্গের পতনের মধ্যে দিয়েই কিন্তু ফরাসি বিপ্লবের সূচনা হয়, ঠিক আছে? এবং ফরাসি বিপ্লবের অগ্রনায়ক বা ফরাসি বিপ্লবের আসলে মূল কারিগর বলা হয় রুশো এবং ভলতেয়ার, দুজন লেখক ছিল, তাদের লেখার মাধ্যমে কিন্তু ফরাসি বিপ্লবটা আসলে জেগে ওঠে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। বাঙালি নামের নদীটি কোন জেলায় অবস্থিত? বাঙালি নামের নদীটি কোন জেলায় অবস্থিত? আচ্ছা, বাঙালি নামের নদী এটা হচ্ছে বগুড়া জেলায় আছে। কত বছর পর পর হ্যালির ধূমকেতু আবর্তিত হয়? এটা হচ্ছে 76 বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়। এটা লাস্ট দেখা গিয়েছিল 1985-তে এবং এরপরে আবার দেখা যাবে হচ্ছে
2061 সালে। এরপরে কোন ধাতু তরল অবস্থায় থাকে, এটা হচ্ছে ধাতু তরল অবস্থায় থাকে হচ্ছে আপনার মার্কারি, ঠিক আছে, এইচজি, মার্কারি বা পারদের যে আপনার এটাকে কি বলে প্রতীক, সেটা হচ্ছে এইচজি, এই ধাতুটা তরল অবস্থায় থাকে। আর যদি অধাতুর কথা বলে যে কোন অধাতু তরল অবস্থায় থাকে, তখন সেটা হবে কিন্তু ব্রোমিন। ব্রোমিন অধাতু হওয়া সত্ত্বেও সে কিন্তু তরল অবস্থায় থাকে। অন্য অন্য সচরাচর ধাতুগুলো আসলে কঠিন অবস্থায় থাকে এবং অধাতুগুলো আমরা দেখি যে আপনার ম্যাক্সিমামই গ্যাস আকারেই থাকে, বাট ব্রোমিনটা তরল আকারে থাকে এবং ধাতু এই যে পারদ যেটা, এটা তরল আকারে থাকে। শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? শৈবাল হচ্ছে স্বভোজী উদ্ভিদ। শৈবালের মধ্যে অ্যাকচুয়ালি ক্লোরোফিল আছে এবং ক্লোরোফিল থাকার ফলে সে সালোক সংশ্লেষের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এই জন্য একে স্বভোজী উদ্ভিদ বলা হয়, ঠিক আছে। শৈবাল হচ্ছে স্বভোজী উদ্ভিদ। যার যে সকল উদ্ভিদ পরভোজী, অর্থাৎ অন্যের উপরে খাদ্যের জন্য তারা নির্ভরশীল, তখন তাদেরকে পরভোজী উদ্ভিদ বলা হয়। তো শৈবাল কিন্তু স্বভোজী উদ্ভিদ। আচ্ছা, এরপর আমরা চলে যাই, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। আলোর গতি ও বেতার তরঙ্গের গতি এটা সমান। বেতার তরঙ্গ আলোর গতিতেই যায়, অর্থাৎ আমরা জানি যে আলোর গতি কত, 10⁻³ গুণন 10⁻, এটা হচ্ছে 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে সে এত কিলোমিটার যায়। আলো 1 সেকেন্ডে এত কিলোমিটার যেতে পারে, এই বেগেই কিন্তু হচ্ছে আমাদের আপনার যে বেতার তরঙ্গ, সেই বেতার তরঙ্গ চলাচল করে। আয়নার পেছনের কোন ধাতুটি ব্যবহৃত হয়? আয়নার পেছনে মেইনলি এখানে রূপা ব্যবহৃত হয় এখন। আগে ব্যবহৃত হইতো হচ্ছে আপনার মার্কারি বা পারদ, কিন্তু এখন ব্যবহৃত হয় হচ্ছে রূপা। ওকে, মানব দেহের কোন অংশে নিউমোনিয়া হয়? আপনারা জানেন নিউমোনিয়া আসলে ঠান্ডার সাথে সম্পৃক্ত এবং এটা হয় হচ্ছে আপনার ফুসফুসে, গলায় হয় হচ্ছে আপনার থাইরয়েডের যে প্রবলেম সেটা। আচ্ছা, বাংলাদেশের রাজধানী হিসাবে সোনারগাঁওয়ের গোড়াপত্তন করেন কে? বাংলাদেশের রাজধানী হিসাবে সোনারগাঁওয়ের গোড়াপত্তন কে করেছিল? সোনারগাঁওয়ের গোড়াপত্তন করেছিল হচ্ছে আপনার ঈশা খাঁ। এই ঈশা খাঁর হচ্ছে যে ওয়াইফ, তার নাম ছিল হচ্ছে সোনা বিবি এবং এই সোনা বিবির নামেই তিনি বাংলাদেশের রাজধানী যে এক সময় করেছিল সোনারগাঁও, সেই তার বিভিন্ন নাম অনুসারে সেটা তিনি রেখেছিলেন। এবং এই সোনারগাঁও আজকের নারায়ণগঞ্জ জেলা। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ জেলা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং এর পাশে নদী আছে, যেহেতু নদী পাশের একটা এরিয়া, তো এটা তখন আসলে বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসাবে যখন গড়ে ওঠে, তখন সেটাকে তিনি রাজধানী ঘোষণা করেন এই ঈশা খাঁ। অর্থাৎ ঈশা খাঁ ছিল 12 বহিয়াদের একজন নেতা এবং ওনার যে বউ ছিল তার নাম ছিল সোনা বিবি। সেই সোনা বিবির নাম অনুসারে তিনি এই নারায়ণগঞ্জের নাম রেখেছিলেন সোনারগাঁও এবং সেটা একসময় বাংলাদেশের রাজধানী ছিল। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। দেখবেন যে আমাদের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর বা এবং পূর্ব দিকে চট্টগ্রাম, এই চট্টগ্রামের পাশ দিয়ে কিন্তু হচ্ছে মিয়ানমার, ঠিক আছে। মিয়ানমার এবং আমাদের মাঝখানে যে নদীটা আছে সেটা হচ্ছে নাফ নদী। এবং মিয়ানমার হচ্ছে মিয়ানমারের সাথে আমরা 3টা জেলা বর্ডার শেয়ার করে থাকি। আপনার কক্সবাজার, সেটা হচ্ছে কক্সবাজার, বান্দরবন এবং রাঙামাটি। আর এর মধ্যে রাঙামাটি হচ্ছে কমন, সেটা ভারতের সাথেও রাঙামাটির আমাদের আপনার বর্ডার আছে এবং মিয়ানমারের সাথেও আছে, অর্থাৎ 3টা জেলার একটা মোহনা বা 3টা জেলার একটা মিলিত স্থান বলতে পারেন হচ্ছে রাঙামাটি। পদ্মা নদীর যমুনার সাথে মিলিত হয়েছে কোথায়? পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে আপনার এটা গোয়ালন্দের নিকটে, ঠিক আছে। যমুনা নদীটা এসেছে হচ্ছে আপনার কুড়িগ্রাম দিয়ে যখন ব্রহ্মপুত্র প্রবেশ করেছে বাংলাদেশে, এরপরে ব্রহ্মপুত্র থেকে হচ্ছে আপনার যমুনা নদীর উৎপত্তি এবং সেখান থেকে যমুনা নদী চলে আসছে গোয়ালন্দে। আর গোয়ালন্দে পদ্মা নদীটা আসছে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ দিয়ে, কুষ্টিয়া দিয়ে, তারপরে হচ্ছে আপনার এই রাজবাড়ী গোয়ালন্দের নিকট এসে এখানে হচ্ছে আপনার পদ্মা এবং যমুনা মিলিত হয়ে পদ্মা নামে এটা চলে গেছে হচ্ছে আপনার চাঁদপুরে গিয়ে মেঘনার সাথে মিলিত হয়েছে এবং সেখান থেকে মেঘনা নামে চলে গেছে হচ্ছে আপনার বঙ্গোপসাগরে এই নদী পতিত হয়েছে। ওকে, এরপর আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন হচ্ছে কি, ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে কোনটি? ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে হচ্ছে আপনার উত্তর সাগর, সরি এটা উত্তর না, এটা হচ্ছে উত্তর আটলান্টিক। ইংলিশ চ্যানেল, আচ্ছা এটা আটলান্টিক প্রশান্ত মহাসাগর হবে না, ভারত মহাসাগর, ভূমধ্য মহাসাগর হবে না, আচ্ছা এটাই হবে উত্তর সাগর, উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগর এটাই হবে। আমি এটা উত্তর আটলান্টিক মনে করতেছিলাম, উত্তর আটলান্টিক, এটা হচ্ছে উত্তর সাগর, উত্তর দিকে। আপনি দেখবেন যে ইংলিশ চ্যানেলটাকে আসলে কোথায় অবস্থিত? এই ইংলিশ চ্যানেলটা কিন্তু আমাদের হচ্ছে ফ্রান্স এবং আপনার কি বলে আপনার যে ইউকে, ঠিক আছে, বা ইংল্যান্ড, এর মধ্যে কিন্তু এই ইংলিশ চ্যানেলটা সংযুক্ত এবং এই ইংলিশ চ্যানেলটা উত্তর সাগর এবং এদিকে আপনার আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। এর পাশেই কিন্তু আরেকটা
প্রণালী আছে, ঠিক আছে, যেটাকে বলা হয় আসলে ডোবার ব্রিজ। এবং আপনারা এখানে একটু মনে রাখবেন যে দ্য টেল অফ টু সিটিস নামে চার্লস ডিকেন্স একটা উপন্যাস লিখেছিল বা একটা গ্রন্থ লিখেছিল, সেটা কিন্তু এই আপনার যে ইংলিশ চ্যানেল এটাকে কেন্দ্র করে। এবং দুইটা যে দেশ আছে এখানে, প্যারিস হচ্ছে আপনার ফ্রান্সের রাজধানী এবং ইংল্যান্ডের রাজধানী লন্ডন, এই দুইটা সিটিকেও আপনার হচ্ছে এটার মধ্যে নিয়ে আসছে। অর্থাৎ এই যে টেল অফ টু সিটিস চার্লস ডিকেন্সের লেখা, এর মধ্যে আসলে এগুলো প্রাধান্য পেয়েছে। এরপরে হচ্ছে আপনার গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটা প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় শৈবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার কাছাকাছি এটা আছে বা অস্ট্রেলিয়ার আশেপাশে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার মানে অস্ট্রেলিয়া মহাদেশের আশেপাশের একটা জায়গায়। এরপরে প্রবল জোয়ারের কারণে কি হয়? প্রবল জ্বরের কারণ, এ সময় কেন আসলে প্রবল জ্বর হয়, এর কারণটা কি? এর কারণ হচ্ছে আপনার পৃথিবী, সূর্য এবং চন্দ্র এই তিনটা যখন একই সরলরেখায় থাকে তখন পৃথিবীর উপরে তো চাঁদের আকর্ষণটা বেশি, বাট যখন এই চন্দ্র, পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় থাকে তখন চাঁদেরও আকর্ষণ পৃথিবীর উপর থাকে, আপনার ওই সূর্যের আকর্ষণও পৃথিবীর উপরে প্রবল থাকে। দুইটা নক্ষত্র অর্থাৎ চাঁদ এবং সূর্যের আপনার আকর্ষণটা বেশি হওয়ার ফলে, অর্থাৎ যখন তারা একই সরলরেখায় থাকে তখন এই চাঁদ এবং সূর্যের আকর্ষণটা পৃথিবীর উপর বেশি হয় বিদায়ী তখন প্রবল জোয়ার হয়, যাকে বলা হয় হচ্ছে আপনার তেজকটল, ঠিক আছে। তেজকটল বা ভরাকটল বলা হয়। এটা হয় হচ্ছে কখন? এটা হয় দেখবেন হচ্ছে আপনার পূর্ণিমা এবং অমাবস্যার সময়ে। আর মরাকটল হয় হচ্ছে আপনার অষ্টমীর তিথিতে। পূর্ণিমা এবং অমাবস্যার সময়ে কিন্তু পৃথিবী, সূর্য এবং চাঁদ একই সরলরেখায় থাকে। যদি এই যে পূর্ণিমা কখন হয়, অমাবস্যা কখন হয়, বা চাঁদ, সূর্য, পৃথিবী কখন সমকোণে থাকে, কখন তারা সরলরেখায় আসে এবং কখন সূর্যগ্রহণ হয়, কখন চন্দ্রগ্রহণ হয়, এই জিনিসগুলো যদি বিস্তারিত জানতে চান আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন। আমি এর উপরে আলাদা একটা ক্লাস আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব নেক্সট টাইম। কারণ ক্লাস না জানলে, ডিটেল না জানলে আসলে এই কোশ্চেনের উত্তরগুলো আপনারা দিতে পারবেন না বা করতে পারবেন না। সো অবশ্যই এখন এই প্রতিযোগিতার সময় অবশ্যই আপনাদেরকে ডিটেল এবং ডিপে সব কিছু জানতে হবে, আদারওয়াইজ আপনি সাকসেস হবেন না। ওকে, এরপরে আমি চলে যাই পলিথিন ব্যবহারের নিষিদ্ধ করার বড় কারণ কি? এটা হচ্ছে আমাদের পরিবেশ দূষণ হ্রাস করবে, এই কারণে আমরা পলিথিন ব্যবহারটা নিষিদ্ধ করে দিচ্ছি। কারণ পলিথিন আমরা জানি যে প্রচুর পরিমাণে আমাদেরকে পরিবেশ দূষণ করে। মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? এটা অনেকগুলো দ্বীপ নিয়ে আসলে মালদ্বীপ গঠিত। দেখুন, অনেকগুলো দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত হইলেও বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে? সেটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি দ্বীপ দ্বারা গঠিত একটা দেশ, এটাকে বলা হয় হাজার দ্বীপের দেশ। আবার যদি আপনাকে বলে যে হাজার হ্রদের দেশ কোনটা, তাহলে সেটা হবে হচ্ছে ফিনল্যান্ড। এরপর আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি আছে দেখি। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদি। তখন উপমহাদেশে বা ভারতীয় উপমহাদেশের সুলতানি শাসনামলের শেষ শাসক ছিলেন এই ইব্রাহিম লোদি। 1526 সালে বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে আসলে ক্ষমতাচ্যুত করে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের তিনি শুরু করেন, ঠিক আছে। এবং এই যুদ্ধেই কিন্তু প্রথম আপনার কামান ব্যবহৃত হয়েছিল এই যে ভারতীয় উপমহাদেশের যুদ্ধগুলোর মধ্যে। এর আগে কিন্তু কখনো কামান ব্যবহৃত হয় নাই। এখন এই ইব্রাহিম লোদি তার কিন্তু প্রচুর সৈন্য ছিল, অনেক হস্তি বাহিনী যেটাকে বলতো হাতির যে বাহিনী, বিশাল হাতির বাহিনী ছিল। তো এইগুলা যদি আগায় যাইতো ওই বাবরের দিকে, বাবরের যে বাহিনী তার কাছে আসলে বাবরের এই বাহিনী লোদির বাহিনীর কাছে কিছুই ছিল না। লোদির যে হস্তি বাহিনী ছিল, এই হস্তি বাহিনীগুলো যদি সামনে আগায় যেত, বাবরের বাহিনী নিচে পিষে যেত, ঠিক আছে। কিন্তু বাবর কেন জিতেছিল? বাবর যখন এই যুদ্ধে কামান ব্যবহার করা শুরু করে, এই কামানের শব্দে হাতিগুলা আসলে দিক বিদিক ছুটা শুরু করে। তখন হাতিগুলা আর সৈন্যদের কথা মতো আসলে সে সামনে আগায় নাই, কারণ আপনারা জানেন সে একটা প্রাণী। যখন কামানের গোলা বর্ষণ হতে থাকে, শব্দ হতে থাকে, এই শব্দের কারণে হাতিগুলা উল্টাপাল্টা ছুটাছুটি করে, তখন তারা তাদের নিজেদেরই সৈন্য দ্বারা মেরে ফেলে। যে দ্যাটস ওয়াই আসলে ইব্রাহিম লোদি ওই সময় পরাজিত হয়েছিল। এবং যে এই কামানটা কিন্তু বাবর উপহার পেয়েছিল ওই সময় যে অটোম্যান সাম্রাজ্য, আজকের তুরস্ক, সেখান থেকে আসলে সে আসলে উপহার হিসেবে পেয়েছিল। এবং সে তখন ভারতীয় উপমহাদেশে এসে ইব্রাহিম লোদিকে পরাজিত করে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে সে কী করে আপনার এই যে আমাদের যে
মুঘল সাম্রাজ্য তার শুরু করে। আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি? আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ জনসংখ্যা বৃদ্ধি। এত দ্রুত চাষের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঢাকায় আপনারা দেখবেন যে একটু হাঁটতে গেলেই, একটু জনসংখ্যা যে এলাকা বা মার্কেটে হাঁটতে গেলে একজনের সঙ্গে ধাক্কা লাগবেই বাই মাস্ট। ধাক্কা লাগা ছাড়া কোনো উপায় নাই। মানে আপনি মার্কেটে যাবেন বা বাইরে বের হবেন, হাঁটতে গেলে আপনার কারো না কারোর সাথে ধাক্কা লাগবেই। বাট আপনি যদি বিপরীতে কানাডা দেখেন, রাশিয়ার কিছু অঞ্চল দেখেন, মাইলকে মাইল কোনো মানুষ নাই। কানাডাতে কিছু কিছু প্রদেশ আছে কোনো মানুষ থাকে না, সেখানে আপনি গেলে কোনো মানুষের দেখা সেখানে পাবেন না। ঠিক আছে। আচ্ছা, লালবাগ কেল্লার আদি নাম কি? লালবাগ কেল্লার আদি নাম হচ্ছে আপনার আওরঙ্গাবাদ দুর্গ। এই লালবাগ কেল্লাটা এটা আসলে কাজ শুরু করেছিল আজম শাহ, এবং শায়েস্তা খান হচ্ছে এটা শেষ করেছিল, যার নাম পূর্ব নাম ছিল হচ্ছে আওরঙ্গাবাদ দুর্গ। আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? আদর্শ মাটিতে হচ্ছে আপনার 5 ভাগ জৈব পদার্থ থাকে। কোন বাংলাদেশি সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় হচ্ছে আপনার মুসা ইব্রাহিম যায়। এটা হচ্ছে 2010 সালের আপনার 23শে মে 23শে মে মুসা ইব্রাহিম এভারেস্টের চূড়ায় ওঠে। এবং প্রথম বাঙালি মহিলা হিসাবে 2012 সালের 19শে মে নিশাত মজুমদার, ইনি হচ্ছে প্রথম বাঙালি মহিলা হিসাবে বা প্রথম বাঙালি নারী হিসাবে সে এভারেস্ট চূড়ায় আরোহণ করে 2012 সালের 19 মে। বাট প্রথম বাংলাদেশি হিসাবে কিন্তু আপনার মুসা ইব্রাহিম, সে হচ্ছে 2010 সালের 23শে মে। ওকে, আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন কি আছে দেখি। পরবর্তী কোশ্চেনটা আছে দেখুন, নিশাত মজুমদার কোন তারিখে এভারেস্ট চূড়ায় আরোহণ করে? যে নিশাত মজুমদার কোন, আমি কিন্তু একটু আগে বলতেছিলাম, নিশাত মজুমদার হচ্ছে আপনার 2012 সালের 19 মে। এ হচ্ছে বাংলাদেশের প্রথম নারী হিসাবে আসলে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। আচ্ছা, এরপরে যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো আমরা এখন বোর্ডে গিয়ে মোটামুটি সলিউশন করার ট্রাই করব। তো চলুন আমরা চলে যাই হচ্ছে আমাদের যে বোর্ড আছে সেখানে। তো আমরা চলে আসলাম আমাদের যে ম্যাথ সলিউশন ক্লাসে সেটাতে। তো ম্যাথ সলিউশন পার্টে আমরা দেখুন আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে ক/খ সমান যদি 5/4 হয়, এবং ক/গ সমান যদি 6/5 হয়, তাহলে খ কত? এখানে বলতেছে যে আমাদের ক/খ সমান কত, এটা আপনি দেখেন যে এটা হচ্ছে আপনার 5/4, আর ক আর গ আছে 6 আর 5, অর্থাৎ ক এবং গ হচ্ছে আপনার কত? 6 আর 5। এখানে আমাকে বের করতে হবে কি? এখানে বের করতে হবে হচ্ছে আপনার গ/খ। একটা জিনিস, এই যে ইস্টুগুলো আছে বা অনুপাতগুলো আছে এগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করবেন যে এই প্রথম যে দুইটা মান দেওয়া আছে, দুইটা মানের মধ্যে আমার কমন আছে কোনটা? এই ক দেখুন, ক কিন্তু কমন, দ্যাট মিনস ক এর মান এখানে 5 এবং খ এর ক্ষেত্রে হচ্ছে 6। তাহলে এই 6 দিয়ে আমি এটাকে গুণ করব, আর এই 5 দিয়ে আমি এটাকে গুণ করব। গুণ করার পরে দেখুন আমার এখানে কি আসে। আমি যদি এটাকে একটা সমীকরণ ধরে নিই, 1-2 সমীকরণ, তাহলে আমি একের সাথে আমি গুণ করব কত দিয়ে? এই 6 দিয়ে। একের সাথে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে আমার কী আসে দেখুন তো, এখানে 30/24। আর 2 নম্বর সমীকরণের সাথে আমি গুণ করব কত দিয়ে? এখানে যেহেতু কটা হচ্ছে আমার আপনার কি বলে কমন, তো এটাকে আমি এই যে কমন এখানে আপনার ক এর যে মান সেটা 5, এখানে আমি এটাকে গুণ করব হচ্ছে আপনার কত দিয়ে? 5 দিয়ে। তো 5 দিয়ে গুণ করলে আমার কি আসবে? এখানে দেখুন এটাও 30 আসবে, এটা হচ্ছে আপনার 25। তার মানে দেখুন ক দুইটা জায়গায় কিন্তু সেম হয়ে গেছে। ঠিক আছে, তো ক যদি দুইটা জায়গায় সেম হয়ে যায় তাহলে এখন আমি এখানে কি লিখতে পারি? ক/খ/গ। এখানে ক এর মান কত? 30। খ এর কত বের হয়েছে? এখানে খ হচ্ছে যে এটা ছিল 4, অর্থাৎ এই যে এখানে কিন্তু খ এটা হচ্ছে আপনার খ, আর এটা হচ্ছে গ না, এটা হচ্ছে আপনার হচ্ছে গ, তার মানে 24, এটা হচ্ছে গ। তাহলে আমি খ হচ্ছে 24 আর এটা হচ্ছে কত? 25। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করুন, এটার মধ্যে কিন্তু এমন কোনো সংখ্যা নাই যে আপনি এই তিনটার মধ্যেই আপনার ওই সংখ্যা দ্বারা এই তিনটা আসলে আপনি বিভাজ্য করতে পারবেন বা ভাগ করতে পারবেন। তো যেহেতু নাই, সেহেতু আমাদের হচ্ছে এখান থেকে নিয়ে নিতে হবে যে আমাদের কি চাইছে। এখানে দেখুন আমাদের হচ্ছে গ/খ চাইছে। ঠিক আছে, তো গ কত? 25, অর্থাৎ গ হচ্ছে এখানে 25, আর খ কত? খ হচ্ছে যে 24, তার মানে হচ্ছে 24 আর 25 হবে। ওকে, 24 25 কত? 24 আর 25,
সরি 25 আর 24, প্রথমে 25 পরে 24, এটা কিন্তু ক নম্বর উত্তরটা হবে। তার মানে হচ্ছে এটা খেয়াল করতে হবে যে আগে কি গ চেয়েছে না আগে খ চেয়েছে। অনেকেই কিন্তু দেখুন এখানে অপশনে কিন্তু খ নম্বরে আছে 24 25, তো অনেকেই কিন্তু দেখেছে গ ইস্টু খ করে দিলে কিন্তু 24 25 আসবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, তো আমরা চলে যাই আমাদের যে পরবর্তী কোশ্চেনটা সেটাতে। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে দেখুন, পরবর্তী কোশ্চেনটা আছে হচ্ছে আমাদের পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 63 বছর এবং তাদের বয়সের অনুপাত হচ্ছে 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? আচ্ছা, বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 63। আমি এখন ধরি পিতার বয়স এক্স, হ্যাঁ, আর হচ্ছে কি পুত্রের বয়স ধরি হচ্ছে ওয়াই। তাহলে প্রথম শর্ত মধ্যে আমার কি আসতেছে, এক্স প্লাস ওয়াই সমান সমান কত? 63, যেহেতু পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 63 বছর, বর্তমান বয়সের অনুপাত। আচ্ছা, এবং তাদের বয়সের অনুপাত হচ্ছে আপনার কত? 7:2। ঠিক আছে, বয়সের অনুপাত কিন্তু এখন 7:2। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, বয়সের অনুপাত হচ্ছে 7:2, তার মানে দ্বিতীয় শর্ত মতে, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত মতে, আর দ্বিতীয় শর্ত মতে হচ্ছে এই দুইটার ইষ্ট হচ্ছে কত হবে? 7:2, তার মানে হচ্ছে আপনার অনুপাত হচ্ছে 7/2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? 9 বছর পূর্বে আমরা পরে যাব, আমরা আগে ওদের যে আসলে বর্তমান বয়স সেটা বের করার চেষ্টা করি। সেটা বের করতে গেলে দেখুন এখানে কী হবে, 2x সমান সমান কত? 7y। তো 2x সমান যদি 7y হয়, এখানে দেখুন আমি x এর মান কত, তাহলে এখানে x এর মান হচ্ছে আমার 7y বাই হচ্ছে আপনার 2। তাহলে এই মানটাকে আমি এখানে বসাই দিব। এটা ধরুন আমার 1 নম্বর সমীকরণ, এটা ধরুন 2 নম্বর সমীকরণ। তাহলে এই 1 নম্বর সমীকরণের মান আমি যদি 2 নম্বর সমীকরণের মান যদি আমি 1 নম্বরে বসাই দিই, তাহলে 1 নম্বর হতে আমি কী পাচ্ছি? x এর জায়গায় হচ্ছে আমার কত আসতেছে? 7y/2 প্লাস y সমান সমান কত? 63। তাহলে এখানে আমি যদি 2 লসাগু নেই, তাহলে এখানে 7y আর 2y কত হয়? 7 আর এখানে 2, তার হচ্ছে আপনার 9y সমান সমান হচ্ছে 63। তাহলে 9y সমান 63 মানে কি? মানে 9y সমান সমান 63 গুণন 2, তাহলে y সমান সমান কি? 63 গুণন 2 বাই হচ্ছে 9। তাহলে এখানে দেখুন 7 9 63 না, এখানে হচ্ছে 7 দ্বারা দেয়, 7 গুণা কত? y সমান সমান হচ্ছে আপনার 14। তাহলে y সমান সমান 14 মানে পুত্রের বয়স 14, পুত্রের বর্তমান বয়স আমরা কত পাইলাম? 14। তাহলে পুত্রের বয়স যদি 14 হয়, তাহলে এখানে আমি যদি এখন বসিয়ে দিই y এর মানটা যদি আমি 1 নম্বরে বসাই দিই, আবার y এর মানটা আমি 1 নম্বরে বসাই দিলে কত আসতেছে আমার দেখুন তো, x 14 সমান 63। তাহলে x সমান সমান কত আসতেছে? 63 থেকে 14 বাদ দিলে আপনার আসবে হচ্ছে 49। অর্থাৎ এই যে বাবার বয়স পাইলাম হচ্ছে কত? 49 বর্তমান বয়স। এখন বলতেছে যে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? তাহলে 9 বছর পূর্বে কত ছিল? 9 বছর পূর্বে আমি এখানে আচ্ছা এখানে করি 9 বছর পূর্বে, 9 বছর পূর্বে পিতার বয়স আমি এক্স ধরেছি না, তাহলে এক্স সমান সমান কত? 49 বিয়োগ 9 সমান সমান কত? 40। পুত্রের বয়স ওয়াই ধরেছি, ওয়াই সমান সমান কত হবে? 14 বিয়োগ হচ্ছে 9 সমান সমান কত? আপনার হচ্ছে 5। তাহলে তাদের বয়সের অনুপাত চাইছে, তো বয়সের অনুপাত যদি চাই তার মানে হচ্ছে এক্স বাই ওয়াই সমান সমান কত হবে? 40/5 সমান সমান, এখানে কিন্তু দেখবেন যে আমি লিখতে পারি এটাকে এরকম 8/1, অর্থাৎ এটা 8 আসে 8/1। ঠিক আছে, 8/1 হলে কত আসবে? এটা 8:1। অর্থাৎ আমি যদি x/y সমান সমান করি, এটা 8:1 হচ্ছে আমাদের 9 বছর পূর্বে এদের আসলে বয়স ছিল। ওকে, তো আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখুন, পরবর্তী কোশ্চেনটা আছে হচ্ছে পরীক্ষায় ক এর প্রাপ্ত নাম্বার, আপনার পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 70 85 ও 75। হ্যাঁ, চতুর্থ পরীক্ষা তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর 80 হয়? গড় প্রাপ্ত নম্বর আমি ধরি চতুর্থ পরীক্ষা তাকে এক্স পেতে হবে, তাহলে এক্স যদি চতুর্থ পরীক্ষা পেতে হয়, তাহলে এখানে সে কত নম্বর পাইছে টোটাল? এখানে সে পাইছে হচ্ছে 70 যোগ হচ্ছে 85 আর হচ্ছে 75, এই তিনটা হচ্ছে সে পাইছে। আমি ধরি যে চতুর্থ পরীক্ষা তাকে এক্স নাম্বার পেতে হবে, তাহলে এই চারটার যে গড়, চারটাকে যোগ করে আমি 4 দ্বারা যদি ভাগ করে দিই, সেই গড় নাম্বার আমার কত হবে বলতেছে? সেই গড় নাম্বার হবে হচ্ছে আমার 80, প্রাপ্ত নাম্বার হতে হবে 80। এটা হচ্ছে মেন কথা। এখন এখান থেকে এই তিনটা যোগ করে দিয়ে আমি এক্সের মানটা এখান থেকে বের করে ফেলবো। তাহলে এখানে
70 যোগ করলে কত হয় দেখুন, 70 3 সাথে 21 অর্থাৎ 210, 210 আর এদিকে থাকে হচ্ছে 15 আর 20, তাহলে 230। তাহলে এখানে থাকতেছে আমার 230 যোগ এক্স সমান সমান কত, 80 গুণন 4। আর এখানে তাহলে এক্স সমান সমান এটাকে গুণ করলে কত, 4টা 32 বিয়োগ হচ্ছে 230, তাহলে এক্স সমান সমান কত আসে, এক্স সমান সমান হচ্ছে আপনার 230 আর হচ্ছে 20, 230 থেকে হচ্ছে 330 গেলে আমার 100, তাহলে এখানে 90 আসতেছে না এক্স সমান সমান। তাহলে আমার এখানে উত্তরটা হচ্ছে 90, ঠিক আছে। অর্থাৎ চতুর্থ পরীক্ষা তাকে 90 পেলে তার এই 4টা পরীক্ষার যে গড় মার্ক সেটা হলো আপনার 80 হবে। ওকে, এরপরে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটাতে আমরা চলে যাই। পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে আমাদের আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখুন। এখানে বলতেছে যে পরবর্তী কোশ্চেনে 4 বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল আপনার 18 বছর। ক খ গ এর বর্তমান বয়স হচ্ছে আপনার 24 বছর। 8 বছর পর গ এর বয়স কত হবে? 4 বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল 18 বছর। এখন ধরি 4 বছর আগে, হ্যাঁ 4 বছর আগে হচ্ছে দুইজনের গড় বয়স কত ছিল আপনার, ক প্লাস খ, দুইজনের টোটাল বয়স আমি যদি ধরি, দুজনের গড় বলতেছে এখানে হচ্ছে আপনার 18। কোশ্চেনটা একটু ভালো করে পড়ে নেন, স্ক্রিনে দেওয়া আছে, একটু পড়ে নেন। সেটা হচ্ছে দুইজনের গড় বয়স হচ্ছে আপনার 18। তাহলে দুজনের গড় বয়স যদি 18 হয়, দুজনের বয়সের সমষ্টি কত হবে? অবশ্যই দুজনের বয়সের সমষ্টি হবে 36। অর্থাৎ আমি এখানে 18 গুণন 2 সমান সমান কত, দুজনের গড় বয়স হবে 36, মোট বয়স হবে 36। তাহলে মোট বয়স যদি 36 হয়, এটা হচ্ছে কত, 4 বছর আগে। এখন তাহলে বর্তমানের অবস্থা কী? তাহলে আমি এখন বর্তমানে দেখি, বর্তমানে দুজনের সমষ্টি কত হবে। বর্তমানে অর্থাৎ এটা 4 বছর আগে ছিল, তাহলে 4 বছর পরে আইসা এটা কি হবে, 4 বছর পরে আইসা এই 36-এর সাথে প্রথম এই কয়ের বয়স 4 বছর বাড়বে, আবার ক্ষয়ের বয়স 4 বছর বাড়বে, তাহলে এখানে হবে 44 বছর। বর্তমানে দুজনের বয়স হবে 44 বছর, দুজনের বয়সের সমষ্টি বর্তমানে। এখন বলতেছে ক খ গ এর বর্তমান বয়সের গড় আবার কত, 24 বছর। এখন এই মুহূর্তে বর্তমানে আপনার কি বলতেছে, ক খ গ এদের বয়স হচ্ছে আপনার বয়সের গড় হলো 24 বছর। তাহলে তিনজনের বয়সের গড় যদি 24 বছর হয়, একটা জিনিস খেয়াল করুন, গড় তিনজনের গড় মানে 24, অর্থাৎ তাহলে তিনজনের সমষ্টি কত হবে, 3 দ্বারা 24কে কিন্তু গুণ করে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ ধরুন আপনার কাছে দুইটা কলম আছে, একটার দাম হচ্ছে আপনার কত 8 টাকা, একটার দাম হচ্ছে আপনার 4 টাকা, তাহলে দুইটা মিলে কত হলো 12 টাকা। গড়ে কত করে পড়বে, গড়ে হচ্ছে 12/2 6 টাকা করে পড়বে। তো বিষয়টা এরকম যে তিনজনের বয়সের গড় হচ্ছে 24 বছর। তাহলে আমি তিনজনের বয়সের সমষ্টি যদি বের করতে যাই, তাহলে এখানে আমার 3 দ্বারা গুণ দিতে হবে। 3 দ্বারা গুণ দিলে আমার কত হবে, আচ্ছা এখানে কি আমি বাংলা ইংলিশ মিশিয়ে ফেলতেছি, 3 দ্বারা গুণ দিলে হচ্ছে আমার এটা 72 আসবে। অর্থাৎ বর্তমানে তিনজনের বয়সের সমষ্টি হচ্ছে 72, আবার ক আর খ এর সমষ্টি হলো বর্তমানে 44। তাহলে বর্তমানে আমি যদি লিখি, বর্তমানে গ কী হবে, গ এর বয়স কত হবে বলুন তো। আমার এখানে কিন্তু মেনলি গ এর বয়সটাই বের করতে হবে, 8 বছর পরে গিয়ে গ এর বয়স বের করতে বলছে, তো 8 বছর পরে বের করাকে আমি বর্তমানে বের করব। তাহলে বর্তমানে গ সমান সমান কী হবে, এই বর্তমানে গ সমান সমান হচ্ছে ওদের তিনজনের যে বয়স, অর্থাৎ এটা ক খ গ, তিনজনের বয়স থেকে যদি আপনি দুইজন বাদ দেন, অর্থাৎ ক প্লাস খ যদি বাদ দেন, তাহলে হচ্ছে বর্তমানে গ এর বয়স বেরোবে না, বর্তমানে গ এর বয়স বেরোবে না। তাহলে এই তিনজনের বয়স হচ্ছে সমষ্টি হচ্ছে 72 বছর, আর এই ক প্লাস খ হচ্ছে আপনার 44 বছর। বাদ দেন কত আসে, 4 আছে কত হলে 12 হবে, 8 হলে, হাতে 1 1 আছে 5 5 আছে কত 7 হবে 2 হলে 28 বছর। বর্তমানে হচ্ছে ওর 28 বছর। তাহলে বর্তমানে যদি 28 বছর হয়, তাহলে এখানে 8 বছর পরে গয়ের 8 বছর পরে কি হবে, 28 যোগ 8 সমান সমান কত, 8 বছর পরে গিয়ে 36 বছর বয়স হবে ওর, ঠিক আছে। এই ছিল মোটামুটি এই অঙ্কটা। ওকে, আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে আমরা চলে যাই। সেটা হচ্ছে দেখুন, একটি বানর 10 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে আপনার কি হয় 1 মিটার নিচে নেমে আসে। তাহলে বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? এখানে বলতেছে যে 13 মিটার উঁচু একটা বাঁশ, ঠিক আছে। ধরুন এটা একটা বাঁশ, এটা টোটাল উচ্চতা হচ্ছে কত, এটা টোটাল উচ্চতা হচ্ছে আপনার 13 মিটার ধরে নিলাম, টোটাল উচ্চতা হচ্ছে আপনার 13 মিটার। এখন বানরটা 1 সেকেন্ডে এটা বলতেছে যে প্রথম
আচ্ছা, প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে, এই প্রথম সেকেন্ডে সে ধরুন এখানে 3 মিটার উঠলো, এটা এতটুকু কত 3 মিটার। পরবর্তী সেকেন্ডে যায় সে কী করতেছে, পরের সেকেন্ডে অর্থাৎ এই সাথেই কিন্তু আর এক যোগ হবে, এই সেকেন্ডে সে আবার কী হচ্ছে 1 মিটার নিচে নেমে আসতেছে, 1 মিটার এখান থেকে নিচে নেমে আসতেছে, তাহলে সে মেইনলি কিন্তু এখন এখানে আছে এই 2 মিটার অতিক্রম করছে। 3 থেকে 1 যদি বাদে দেন আপনি, এতটুকু কিন্তু আবার কি হচ্ছে আপনার 2 মিটার। তাহলে এই যে 2 মিটার উঠতেছে, তার মানে 2 সেকেন্ডে সে কিন্তু 2 মিটার উঠতেছে, ঠিক আছে। 2 সেকেন্ডে সে কত যাচ্ছে 2 মিটার, তাহলে 1 সেকেন্ডে সে কত যাবে 1 মিটার। 1 সেকেন্ডে যদি 1 মিটার ওঠে, এখন ব্যাপারটা একটু বুঝে এই জায়গায়, 1 সেকেন্ডে সে 1 মিটার উঠতেছে ফাইনালি, তার মানে কি 13 সেকেন্ডে 13 মিটার উঠবে? ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। একটু খেয়াল করুন, 1 সেকেন্ডে কিন্তু প্রথম সেকেন্ডে কিন্তু সে 3 মিটার উঠেই যায়, দ্বিতীয় সেকেন্ডে গিয়ে হচ্ছে সে 2 মিটার নেমে যায়। এখন খেয়াল করুন, এটা উঠতে উঠতে আমি যদি ধরি এখান থেকে উঠতে উঠতে সে যে 10 সেকেন্ড পর্যন্ত আসলো, তাহলে 10 সেকেন্ডে সে এটা হচ্ছে আপনার 10 সেকেন্ড, ঠিক আছে, 10 সেকেন্ড। 10 সেকেন্ডে সে কত, টোটালটা কত হবে তার এখানে, তাহলে এটা 10 মিটার হবে। 10 সেকেন্ডে সে 10 মিটার উঠছে। এবার দেখুন 10 সেকেন্ডে 10 মিটার যখন উঠলো, 11 নম্বর সেকেন্ডে গিয়ে সে কিন্তু প্রথমে বলতেছে যে 1 সেকেন্ডে 3 মিটার ওঠে। 11 নম্বর যে সেকেন্ডটা আমার আসবে, এই 11 নম্বর সেকেন্ডে গিয়ে কিন্তু আরও 3 মিটার মানে কি, সে এই যে চূড়ায় চলে আসবে। তো 11 নম্বর সেকেন্ডে গিয়ে চূড়ায় চলে আসলো, পরবর্তী সেকেন্ডে যদি আরও থাকতো তখন আবার সে 1 মিটার 2 মিটার নামতো বা 1 মিটার নামতো। কিন্তু 10 সেকেন্ডের পরে 11 নম্বর সেকেন্ডে গিয়ে সে কিন্তু চূড়ায় উঠে গেছে, অর্থাৎ এই 11 নম্বর সেকেন্ডে এসে কিন্তু সে 13 মিটার উঠে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রিক্স এই 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 কোশ্চেনের, এটাই হচ্ছে আসলে ডিপ জায়গা, যে 10 সেকেন্ডে পরে 11 নম্বর সেকেন্ডে গিয়ে 3 মিটার সে উঠেই গেছে, এরপরে তার সময় নেই আর বাসের মাথা ওই দিকে নাই, আর কই উঠবে। তো যেহেতু উঠেই গেছে, তার মানে আমার উত্তর হচ্ছে 11 সেকেন্ড। 11 সেকেন্ডে হচ্ছে সে টোটাল কী হয়েছে আপনার 13 মিটার যে বাসটা সেটার চূড়ায় উঠছে, ঠিক আছে। তো আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, একটি খাসির মূল্য আপনার 5টি গরুর মূল্যের সমান, 2টি গরুর মূল্য এত টাকা হলে 3টি খাসির মূল্য কত? বলতেছে 15টা খাসি হচ্ছে 5টি গরু। আচ্ছা, এখানে দেখুন 15টি খাসি সমান কত 5টি গরু, তাহলে 15টি খাসি সমান যদি 5টি গরু হয়, তাহলে একটি খাসি সমান সমান কত বলুন তো। এখানে আমার মেইনলি হচ্ছে 5টি গরু সমান কতটি খাসি, এটা বের করতে হবে। তো আমি একটু উল্টায় লিখি, এটা সেটা হচ্ছে যে 5টি গরু সমান হচ্ছে আমার 15টি খাসি। 5টি গরু সমান কি 15টি খাসি। 5টি গরুর মূল্য যা, 15টো খাসির মূল্য তা, তাহলে একটা গরুর মূল্য কয়টা খাসির মূল্য সমান হবে? একটা গরুর মূল্য হচ্ছে আমার এই যে 3টি খাসির মূল্য সমান হবে। একটা গরুর মূল্য যা, এখানে 3টা খাসির মূল্য তাই। এখানে বলতেছে 2টা গরুর মূল্য 3000 টাকা। পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে 2টা গরুর মূল্য 3000 টাকা, তাহলে 2টি গরু সমান কত 3000 টাকা। তাহলে একটি গরু সমান সমান কত হবে? একটি গরু হবে হচ্ছে আপনার এই যে 1500 টাকা, একটা গরুর মূল্য কিন্তু 1500 টাকা। তাহলে 3টি খাসির মূল্য কত? এখন খেয়াল করুন, 3টি খাসির মূল্য চাইছে, একটা গরু হচ্ছে 1500 টাকা। আবার এদিকে আমরা দেখতেছি যে হচ্ছে আপনার এই একটা গরুই হচ্ছে আমার 3টা খাসি, একটা গরু যা 3টা খাসি তা, তাহলে একটা গরুর মূল্য আমি 1500 টাকা বের করে ফেলছি। এই একটা গরু সমান সমান আমি 3টা খাসি লিখতে পারি না? তাহলে এই একটা গরু সমান সমান 3টা খাসি মানে কি এই 1500 টাকা। এই একটা গরু সমান সমান যেহেতু 3টা খাসি, তাহলে এই একটা গরুর মূল্য 1500 টাকা, তাহলে এই 3টা খাসির মূল্য তো 1500 টাকাই। 3টি খাসি সমান সমান কি এই 1500 টাকাই। তো একটা গরুর মূল্য যা, 3টি খাসির মূল্য যা, তার মানে উত্তর আমার 1500 টাকাই। ওকে, তো এরপরে আমার যে কোশ্চেনটা আছে সেটাতে আমরা চলে যাই। সেটা হচ্ছে, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভ করলে 10% লাভে বিক্রয় করা হলো। আচ্ছা, দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হয়? একটা জিনিস, কারণ 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করছে, তার মানে হচ্ছে আমি এখানে লিখতে পারি 10% লাভে আপনার কি আছে, 10% লাভে হচ্ছে ক্রয় মূল্য যদি আপনার 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য যদি 100 টাকা হলে এখানে আপনার বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্যটা হবে হচ্ছে অবশ্যই
ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, যেহেতু 10% লাভে বলছে, হ্যাঁ 10% লাভে। তাহলে ক্রয় মূল্য যদি 500 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা এখানে 500 টাকা না, 1 টাকা, 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে আমার হচ্ছে 110/500 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত? ক্রয় মূল্য 500 টাকা। ক্রয় মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্য কত? 110 বাই, এখানে 100 হবে, 110 বাই হচ্ছে 100 গুণন হচ্ছে 500। তাহলে এটা কাটাকাটি করলে এখানে 5 থাকে, 5 11 কত? দেখুন 10% লাভ হচ্ছে 550 টাকা, তার মানে এখানে সে 50 টাকা লাভ করতেছে। এখানে লাভ কত? এখানে লাভ হচ্ছে আপনার 550 বিয়োগ হচ্ছে 500 সমান হচ্ছে 50 টাকা লাভ, ঠিক আছে। এখন বলতেছে আমার ক্রয় মূল্য যদি 10% কম হইতো, এখন ক্রয় মূল্য যদি এই 500 টাকা থেকে 10% লাভ হতো, দেখুন 10% লাভ মানেই কিন্তু এই 50 টাকা, 10% লাভ মানে কি এই 50 টাকা। এখন এই 10% যদি আমার ওখান থেকে আরও কম হইতো, এই 50 টাকা যদি আমি 500 টাকা থেকে কমে কিনতাম, অর্থাৎ আমার ক্রয় মূল্য যদি 10% কমে, ক্রয় মূল্য কত হয়? 10% কমে ক্রয় মূল্য হইতে 10% যেহেতু এই 50 টাকা, তাহলে আমার এই 500 টাকা থেকে 50 টাকা বাদ দেন, তাহলে কত আসে? 450 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 450 টাকা হইতো আর বিক্রয় মূল্য যদি এই 10% লাভ দেওয়া হচ্ছে আমার 550 টাকা হইতো, তাহলে লাভ কত হইতো? আলটিমেটলি লাভ কত হইতো? আলটিমেটলি লাভ কিন্তু হতো এই যে 550 থেকে 450, অর্থাৎ 100 টাকা। এখানে আমার 100 টাকা আলটিমেটলি লাভ হইতো, ঠিক আছে। অর্থাৎ 10% লাভে বিক্রয় করলাম, কিন্তু ওটা যদি আমি 10% কমে কিনতে পারতাম, এই 500 টাকার জিনিসটাকে 10% কমে কিনতে পারলে আমার 100 টাকা এখানে লাভ হতো। ওকে, আমি চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। দেখুন পরবর্তী কোশ্চেন কি আছে। পরবর্তী কোশ্চেন আছে হচ্ছে আপনার বার্ষিক শতকরা, এর আগে যে কোশ্চেন সেটা হচ্ছে একটি কোম্পানি দিনে প্রথম 100 টাকা বিক্রির উপর 5% লাভ করে। একটা কোম্পানি 1000 টাকা বিক্রির উপরে 5% লাভ করে এবং 1000 টাকার অতিরিক্ত বিক্রির উপরে 4% লাভ করে। দিনে সে 6000 টাকার জিনিস বিক্রি করে সর্বমোট কত টাকা লাভ করবে? 1000 টাকায় সে আসলে 5% লাভ করে, ঠিক আছে। 1000 টাকায় সে কত? 5% লাভ করে। তাহলে এবং পরবর্তী যে টাকাটা বিক্রি হয় সেই টাকার উপরে সে 4% লাভ করে। দেখুন এখানে সে টোটাল মোট বিক্রি করে কত টাকা? তার হচ্ছে মোট বিক্রি হচ্ছে 6000 টাকা। আর 1000 টাকার পরে কত বিক্রি করে? 1000 টাকা বাদে বিক্রি কত? এই 6000 বিয়োগ 1000, তাহলে 5000। দেখুন এই 1000 টাকার উপরে সে আসলে কত নিবে? 5% নিবে। আর এই যে 4000 টাকা, 5000 টাকা, এরপরে সে কত নিবে? 4% নিবে। এখন খেলাটাই জায়গায় আমাদের 1000 টাকার 5% কত আর এই 5000 টাকার 4% কত, এটা আমরা বের করে যোগ করে দিলে তার লাভটা চলে আসবে। তাহলে আমরা একবারই করে দিই এখানে লাভ 1000 টাকার 5% কত হয় দেখুন তো। 1000 গুণন 5% মানে কি? 5/100 যোগ এই টাকার 4% সে নিবে, 5000 গুণন 4/100, দুইটা যোগ করে দিলে আমার এখন যে লাভ, এই লাভটাই কিন্তু আমার মেনলি হচ্ছে তার দিয়ে একটা দিনের লাভ। এখন এই 2 শূন্য 2 শূন্য কেটে দেন, এখানে কত থাকে? 5 10 50 যোগ এই 2 শূন্য 2 শূন্য কেটে দেন, এখানে কত থাকে? 4 5 20, তার মানে হচ্ছে 4 5 20 এবং হচ্ছে আপনার 200, অর্থাৎ টোটাল সে হচ্ছে এই 250 টাকা লাভ করে, ঠিক আছে, একদিনে। তার উত্তর হচ্ছে এখানে 250 টাকা, অর্থাৎ ঘ নাম্বার যে উত্তর আছে সেটা। তো খুবই ইজি। আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কোশ্চেন হচ্ছে বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময়ে 450 টাকা সুদে আসলে 458 টাকা হবে? আমরা যে একটা সূত্র জানি এখানে আই সমান সমান PNR, এটা সরল সুদের সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে আমার মুনাফা, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আমার সময়, এটা হচ্ছে আমার কি আপনার সুদের হার যেটা, এটা। এখন বলতেছে যে এখানে দেখুন কত সময়ে 450 টাকা সুদে আসলে 558 টাকা হবে। এখন এখানে আমাকে কি কি দেয়া আছে আমি একটু লিখে দিই। আমার এখানে কি কি দেয়া আছে। প্রথম দেয়া আছে হচ্ছে শতকরা 6 টাকা হার, মানে হচ্ছে আর সমান সমান কত? 6%। এরপরে সময়টা আমাকে চাইছে, কত সময়, এটা আমাকে বের করতে হবে। এরপরে 450 টাকা সুদে, 450 টাকা সুদে আসলে কত টাকা হবে? 450 টাকা সুদে আসলে, তার মানে 450 টাকা হচ্ছে আমার পি এর মান, অর্থাৎ আমার যে মূলধন সেটা হচ্ছে 450 টাকা। বলতেছে সুদে আসলে সুদে আসলে আপনার কত? 558 টাকা হবে। সুদ হচ্ছে আমার এই যে আই, আসল হচ্ছে পি, এই দুইটা মিলে হচ্ছে 558 টাকা।
একটা জিনিস খেয়াল করুন, এখানে পি এর মান কিন্তু আমার 450, আমি এখানে যদি 450 বসাই দিই, আই যোগ হচ্ছে আমার 450 সমান সমান 558, এখানে আই সমান সমান কত থাকে, এই পাশে যদি আপনি বিয়োগ করে দেন তাহলে হচ্ছে 100 আর হচ্ছে 8 টাকা, 118 টাকা হচ্ছে আমার এখানে সুদ থাকে। তাহলে আয়ের মান আমি পেয়ে গেছি। তো আয়ের মান যদি পেয়ে যাই, আমাকে বের করতে হবে এন এর মান। দেখুন আয়ের মানটা আমি 118 এখানে বসাই দিই এই সূত্র থেকে, হ্যাঁ 118 সমান সমান হচ্ছে পি এর মানটা কত, পি এর মানটা হচ্ছে আমার 450, এন এর মানটা আমাকে বের করতে হবে, আর এর মানটা কত 6%, মানে হচ্ছে 6/100। এখন এই 0 0 কেটে দিই, এখানে 2 দিয়ে কাটলে 3, এখানে থাকে 5, আর এই 5 দিয়ে হচ্ছে 45 কাটেন, 5 নং 45, 3 নং কত 27, তার মানে হচ্ছে 118 সমান সমান 27 এন। তাহলে এন সমান সমান আমরা কী লিখতে পারি, 118 বাই কত 27। এখন এটাকে যদি আমি আপনার কত দিয়ে কাটবো, এটা হচ্ছে 3 দিয়ে কি যায়, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 নং 27, 3 নং 27 আছে, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে ওকে আচ্ছা, এটা হচ্ছে 118 টাকা, এটা 558 টাকা আছে, 450 যদি এখানে 550 118 হলে এখানে 27 দিয়ে হচ্ছে আমি যদি কাটি তাহলে হচ্ছে কত আসবে, আমার এটার উত্তরটা হবে হচ্ছে, দেখুন উত্তরটা হচ্ছে আমি যদি 4 দিয়ে গুণ করি, 4 7 28 8 হাতে আমার 2, 4 2 8 আর 2 10, আচ্ছা সরি এটা 118 তো না, এখানে হচ্ছে 450, 558 থেকে 450 যদি বাদ দেন তাহলে 108 টাকা থাকে, এখানে 108 টাকা হবে, হ্যাঁ 108 টাকা, এটা হবে 108 টাকা। আচ্ছা 108 টাকা, 108 টাকা। এখন আপনি এটা যদি কাটাকাটি করেন তাহলে এটা দেখবেন 4 বার যায়, 4 বার গেলে এন সমান সমান হচ্ছে আপনার 4 বছর উত্তর। ওকে, তো এটা হচ্ছে 4 বছর হবে। তো আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটাতে। পরবর্তী কোশ্চেনটা কী আছে সেটা হচ্ছে 3x প্লাস 2x, 3x প্লাস 2, এরপরে কী আছে 2x মাইনাস 6 সমান সমান কত আছে 4 মাইনাস 3x, 4 মাইনাস 3x ইন্টু 1 মাইনাস 2x, তারপরে হচ্ছে মাইনাস 10। এখান থেকে হচ্ছে আপনার এক্সের মানটা বের করতে হবে। এক্সের মানটা বের করতে হলে আমি গুণ করে দিই, সরাসরি গুণ করে দিলে হচ্ছে 3 দুগুণা হচ্ছে 6x স্কোয়ার, এরপরে হচ্ছে আপনার এই 2 দিয়ে যদি এটাকে গুণ করি আর কি, তো 2 দুগুণা কত 4x, এরপর 6 দিয়ে গুণ করি 3 6 18x মাইনাস 18x মাইনাস 6 দুগুণা 12, এই 1 দিয়ে গুণ করে দিলে কত 4 মাইনাস 3x মাইনাস 2x দিয়ে 4কে গুণ করলে কত হবে মাইনাস 4 দুগুণা 8x মাইনাস 2x দিয়ে মাইনাস 3x গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণা 6x স্কোয়ার মাইনাস 10। একটা জিনিস খেয়াল করুন, এখানে 6x স্কোয়ার প্লাস আছে, এখানে 6x স্কোয়ার প্লাস আছে, তার মানে আমার এটা কাটা, উভয় পাশে একই সংখ্যা, একই যদি আপনার সিম্বলের থাকে, একই চিহ্নের থাকে তাহলে এটা বাদ যায়। এপাশে 4x 18x, অর্থাৎ 18 থেকে 4x যদি আপনি বাদ দেন তাহলে কত হবে, এখানে মাইনাস 14x মাইনাস 12 সমান সমান এখানে হচ্ছে আপনার, আমি এক্সটা আগে লিখি, সেটা হচ্ছে 8x মাইনাস 3x অর্থাৎ মাইনাস 11x, আর এখানে হচ্ছে মাইনাস 6। এবার আমি এক্সগুলোকে একসাথে নিয়ে যাই আর সংখ্যাগুলোকে একসাথে নিয়ে যাই, তাহলে দেখুন কি হয়, এক্সটা আমি পাশে নিয়ে যাই, আচ্ছা এই পাশেই নিয়ে আসি, মাইনাস 14x প্লাস 11x, এই পাশে মাইনাস থাকলে পাশে আসলে প্লাস হয়, মাইনাস 6, এই মাইনাসটা পাশে গেলে প্লাস 12, তার মানে হচ্ছে এখানে দেখুন কী আসতেছে, এখানে আসতেছে হচ্ছে আপনার 14 থেকে 11 বাদ দিলে হচ্ছে আমার মাইনাস 3x সমান সমান হচ্ছে আমার এখানে 6, তার মানে x সমান সমান কত মাইনাস 2, তাই না, x সমান সমান হচ্ছে মাইনাস 2। এটা দেখুন ক নাম্বারই এই অপশনটা আছে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে, পরবর্তী কোশ্চেনটা আমাদের কী আছে দেখুন, পরবর্তী কোশ্চেনটা আছে একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, বর্গের পরিসীমা 24 সেন্টিমিটার এবং আয়তের প্রস্থ 4 সেন্টিমিটার হলে আয়তের পরিসীমা কত, বলতেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রফলের সমান। আমি ধরি বর্গের এক বাহুর দৈর্ঘ্য, ধরি বর্গের এক বাহু সমান সমান এ, তাহলে আমাকে কি দেয়া আছে, আমার এখানে বলতেছে ওরা যে বর্গের যে ক্ষেত্রফল, হ্যাঁ বর্গের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কি আয়তের ক্ষেত্রফলের সমান।
তো বর্গের ক্ষেত্রফল হচ্ছে আয়তের ক্ষেত্রফলের সমান। এখন বর্গের ক্ষেত্রফলটা কি আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে 1 বাহুর স্কোয়ার, তাহলে 1 বাহুর স্কোয়ার আমি করে দিই। আর আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমার হচ্ছে এই স্কোয়ারই হবে। এখন একটা জিনিস খেয়াল করুন, আমি এখানে আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আপনার দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ আমি এখানে ধরে নিই পাশে, যে ধরি আয়তের দৈর্ঘ্য x এবং আয়তের প্রস্থ। এটা যদি একটু আপনাদের ক্রিটিক্যালও মনে হয়, বাট এটা একদম বোঝার স্বার্থে খুবই সুন্দর একটা ফর্মুলা। তাহলে আয়তের ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য x, প্রস্থ y, আমি ধরি এখানে x y, এটা আমার 1 নম্বর সমীকরণ থাকলো। এবার আসেন যে বর্গের পরিসীমা বলছে 24 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় শর্ত মতে বর্গের পরিসীমা, অর্থাৎ একটা বর্গক্ষেত্র তার পরিসীমা হচ্ছে এ এ এ এ, এইগুলো যোগ করলে আমার যা আসবে সেটা হচ্ছে তার বর্গক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ 4a। তাহলে 4a সমান সমান কত দেওয়া আছে? 24 দেওয়া আছে। তাহলে a সমান সমান কত? 6। এখন খেয়াল করুন, a সমান সমান যদি 6 হয়, এই এটা আমি 1 নম্বরে বসাই দিই। এটা এখানে 1 নম্বরে বসাই দিলে কি 6 স্কোয়ার সমান x স্কোয়ার, তার মানে হচ্ছে আমার এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই সমান সমান কত? 6 6 36। তার মানে আমার আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত পেলাম আমরা? 36 পেলাম। এখন দেখুন এখানে দেয়া আছে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 4 সেন্টিমিটার। এই যে আমি ধরছিলাম প্রস্থ সমান সমান ওয়াই, এই ওয়াই সমান সমান কিন্তু 4 সেন্টিমিটার দেয়া আছে আমার। তাহলে ওয়াই মানে আমি এখানে 4 বসাই দিই, তার মানে হচ্ছে আমি এখানে 4 বসাই দিলে এখানে আমার কি আসতেছে? আচ্ছা, বাংলা ইংরেজি মিশাই ফেলতেছি। এখানে আমি 24 মানে হচ্ছে এখানে 4 আর এটা হচ্ছে 4। এরপরে এই ওয়াইয়ের মানটা আমি 4টা বসাই দিলাম। 4 বসাই দিলে এখানে 4x সমান সমান এখানে কত? 36। তাহলে এখানে x সমান সমান কত? 9। ঠিক আছে, অর্থাৎ এক্সটা আমার কী ছিল? এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে এখানে দেখুন বলতেছে যে সেই আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে। এখন আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে বলছে। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি যে পরিসীমা সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ, দুইটার যোগ করে 2 দ্বারা আপনি গুণ করে দিলে যাবে, সেটা হচ্ছে তার পরিসীমা। তাহলে আমার এখানে 9 এবং এখানে কত? 4। তাহলে 2, এখানে হচ্ছে আপনার এক্সের মান আমরা পেয়েছি কত? 9, আর ওয়াইয়ের মান দিয়ে আছে 4, তার মানে হচ্ছে 13। 13 দুগুণা কত? 26। ঠিক আছে, বর্গের পরিসীমা হচ্ছে আপনার 26 সেন্টিমিটার। আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন সেটাতে। পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে দেখুন, একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল কত হবে? একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল কত হবে? একটি বৃত্তের ব্যাস যদি দ্বিগুণ করি তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ব্যাস আমরা ধরি এই হচ্ছে বৃত্ত, বৃত্তের ব্যাস হচ্ছে এটা। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করুন, এই আর এর মান যদি দ্বিগুণ হয় তার মানে হচ্ছে এটার স্কোয়ার মানে 4 গুণ। ঠিক আছে, তো এখানে আমরা জানি যে ব্যাস হচ্ছে 2r। ব্যাস দ্বিগুণ করা মানেও কিন্তু ব্যাসার্ধও দ্বিগুণ করা। ব্যাস দ্বিগুণ হইলে এই যে এটা ধরুন এই পুরোটা দ্বিগুণ হয়েছে, তার মানে এই ব্যাসার্ধ তো এটার অর্ধেক, তাহলে অর্ধেকটাও দ্বিগুণ হয়ে গেছে না? অর্থাৎ এইটা যদি ব্যাস এতটুকু থাকলো, আমি ধরলাম এইখানে আরেকটা বৃত্ত, তার ব্যাস হচ্ছে এটা, এইটার দ্বিগুণ হচ্ছে এইটা, এই ব্যাসের দ্বিগুণ হচ্ছে এই ব্যাস, তাহলে এই ব্যাসার্ধের দ্বিগুণে যে এতটুকু, এই ব্যাসার্ধের দ্বিগুণ তো এই ব্যাসার্ধ হবে। অর্থাৎ ব্যাস দ্বিগুণ মানে ব্যাসার্ধ দ্বিগুণ, ব্যাসার্ধ দ্বিগুণ মানে ব্যাস দ্বিগুণ। তার মানে হচ্ছে পাই আর স্কোয়ার মানে কি, আর ব্যাসার্ধ স্কোয়ার, এটা বলতেছে দ্বিগুণ। এটা একদম চোখ বুঝে মনে রাখবেন যে বৃত্তের ক্ষেত্রে পাই আর স্কোয়ার, এবং বৃত্তের ক্ষেত্রে যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয় সেটার ক্ষেত্রফল 4 গুণ হয়ে যায়। ব্যাস দ্বিগুণ হলেও ক্ষেত্রফল কি হয়? 4 গুণ হয়ে যায়। 3 গুণ হলে 9 গুণ, 4 গুণ হলে 16 গুণ। ঠিক আছে, সো এটা হবে উত্তর আমার হচ্ছে 4 গুণ, অর্থাৎ যেহেতু দ্বিগুণ বলছে অর্থাৎ 4 গুণ। ওকে, আমরা চলে যাই আমাদের নেক্সট যে কোশ্চেন সেটাতে। নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখি। নেক্সট কোশ্চেন আছে হচ্ছে কোন সংখ্যাটি বৃহত্তম? কোন সংখ্যাটি বৃহত্তম? আচ্ছা দেখুন, কোন সংখ্যাটি বৃহত্তম, এটা হচ্ছে আপনার ক নম্বরে আছে হচ্ছে 0.3, খ নম্বরে আছে হচ্ছে আপনার √03। গত এক্সামে কিন্তু এই টাইপেরই আসলে মানে গত যে অবজারভেশন ক্লাসটা আমি দিয়েছিলাম আপনাদের, একদম সেম এই টাইপের কোশ্চেনই কিন্তু আমাদের ছিল। আপনারা হয়তো আপনাদের মনে আছে যে সেম টাইপের ম্যাথে কিন্তু আমরা আসলে সেখানে সলিউশন করেছিলাম, তো সেখানে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে এটা একেবারে খুব ইজি হয়ে যাবে। এরপরে দেওয়া আছে হচ্ছে 1/3, আর ঘ নম্বরে দেওয়া আছে হচ্ছে কত আমার হচ্ছে 2/5। এখন দেখুন এখানে তো 0.3 দেওয়াই আছে, এটা আমার কিছু করতে হবে না। আমি এটাকে একটু ভাগ করি, এটাকে যখন ভাগ করবো আমি এখানে পয়েন্ট নিয়ে নেবো, পয়েন্ট নিয়ে নিলে আমি 1 কে 10 ধরবো। তো পয়েন্ট নিয়ে নিলে 1 কে 10 ধরলে
10-এর বদলে 3 কয়বার যায়? 3 তিরিক্ষে 9 না? তারপরে কিছু একটা যাবে, তার মানে আমি বুঝতেছি যে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা কিছুটা বড়। এটা আমি যদি আপনার পয়েন্ট নিয়ে নিই, পয়েন্ট নিয়ে নিলে এটাকে আমি 20 ধরবো, 2কে 20 ধরবো। তো 2কে 20 ধরলে 4 5 20, তার মানে কি হচ্ছে এইটা থেকে কিন্তু এটা বড়, তাহলে এটা থেকে এটা বড় 0.4 যেহেতু, তার বড় এটা বললাম। এখন এইটা আমরা দেখি যে এটা কীভাবে করবো। রুটের মধ্যে যদি কোনো সংখ্যা এরকম থাকে, আপনারা এই টোটালটাকে মনে মনে আসলে 30 ধরে নেবেন, ঠিক আছে? মনে মনে হচ্ছে এই দশমিকটা উঠাই দিয়ে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটার পাশে একটা 0 বসাই দিয়ে সেটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করে নেবেন। করে নেওয়ার পরে এখন খেয়াল করুন যে আপনি এটার কাছাকাছি সংখ্যাটা কোনটা আছে, এটার কাছাকাছি যে সংখ্যাটা আছে, যেমন আমি যদি এখানে 4 গুণন 4 দিই, কত আসবে? 16। 5 গুণন 5 মানে বর্গ সংখ্যা আর কি, 5 গুণন 5 দিলে কত? 25। 6 গুণন 6 দিলে কত? 36। তাহলে এটা কাছাকাছি সংখ্যা কত? কাছাকাছি সংখ্যা কিন্তু এই যে 25, কারণ 25 থেকে এখানে যেতে 5 লাগে, আবার এখান থেকে 36 যদি আপনি জানেন 6 বেশি হয়ে গেছে, তার মানে হচ্ছে 5 থেকে কিন্তু 6টা বেশি। তো আমার কাছাকাছি সংখ্যা যেহেতু 25, তাহলে আমার এখানে 5 আসবে, অবশ্যই এটা 0.5 হবে, ঠিক আছে? 0.5 দিয়ে সামথিং কিছু একটা হবে। তার মানে আমি দেখতেছি যে এইটার মান কিন্তু 0.5, তার মানে হচ্ছে আমার এইটাই কিন্তু সবচেয়ে বড় এইখানে যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে। ওকে, এরপরে লাস্ট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা দেখি আজকের মতো আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো লাস্ট যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা হচ্ছে, খেয়াল করুন এখানে দেখুন, a + b = 6, ab = 4 এবং aq + bq = কত? এখানে দেয়া আছে হচ্ছে a + b = কত? 6, ab = কত? ab = দেয়া আছে হচ্ছে 4। তাহলে আমাকে বের করতে বলছে কি aq + bq এর মান। আমরা একটা সূত্র জানি, aq + bq = কি? a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। এটা একটা সূত্র, ডিরেক্ট সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। এবং এই a + b এর মান 6, তাহলে 6 এর পাওয়ার কিউব মাইনাস 3 গুণন ab এর পাওয়ার হচ্ছে 4 গুণন ab এর মান হচ্ছে 4, আর হচ্ছে আমার a + b এর মান কত? 6। 636 আর হচ্ছে 6, এখানে দিলে কত হবে? 636 আর 6 আপনার যদি গুণ করেন, 36 এবং 6 গুণ করলে এটা আসবে হচ্ছে 216 মাইনাস 3 4 12, 3 4 12, 6 12 কত? 72, ঠিক আছে? আপনারা যদি 216 থেকে হচ্ছে 72 বাদ দেন, তাহলে এখানে দেখুন যে 2 আছে, কত হলে 6 হবে? 4 হলে 7 আছে, কত হলে আপনার 11 হবে, 7 আছে কত হলে 11 হবে। এটা হচ্ছে আপনার 4 হলে হাতে আমার 1 আছে, কত দিয়ে হবে? 144। আমার উত্তর হবে 144, তার মানে হচ্ছে এটার উত্তর হবে 144। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের 12 সালের একটা সেটের সম্পূর্ণ সলিউশন। তো জানি না ক্লাসটা কেমন লেগেছে, আপনাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। পাশাপাশি আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা কী করবেন, আপনারা সেটা ধরিয়ে দিবেন। এবং নেক্সট যে আমাদের পার্ট আছে সেটা অবশ্যই খুব দ্রুতই পেয়ে যাবেন, দিয়ে দিব ইনশাল্লাহ। আর ভালো থাকবেন এবং নেক্সট ক্লাস পর্যন্ত আমার সাথেই থাকুন। ধন্যবাদ।